সবাইকে আমার নমস্কার। নমস্কার। সবাইকে আমার জয় গুরু। নমস্কার স্যার। আপনাদের এবার নিজেদের গুলো মিউট করেন। নমস্কার। আগে মিউট করে ফেলেন সবাই নিজেদেরকে। নমস্কার স্যার। নমস্কার। ঠিক আছে, আগে মিউট করেন। কেউ আনমিউট করবেন না, তাহলে স্যার ডিস্টার্ব হবে। জয়গুরু। হ্যাঁ ঠিক আছে, আগে মিউট করেন। আমরা যে কাজে উপস্থিত হয়েছি সেই কাজটা শুরু করা হোক। আবার কিছু রুল অ্যান্ড রেগুলেশন ছিল, সেই রুল অ্যান্ড রেগুলেশন আপনারা মানবেন, এটা আমি সকলকে অনুরোধ করব। আর প্রত্যেকে মিউট করবেন, কেউ আনমিউট করবেন না নিজেকে। নমস্কার স্যার, আমি অয়ন ব্যানার্জি, রাজারহাট, কলকাতা থেকে। দেখেন, নমস্কার করলে কি 1 ঘন্টার নমস্কারই কেটে যাবে? ক্লাস হবে? মিউট করেন। আমি যতক্ষণ বলেছিলাম এন্ট্রি নেব, ততক্ষণ আমি এন্ট্রি নিয়েছি, কারণ এবার আমাদের ক্লাস শুরু করতে হবে। আমি সবাইকে পুনশ্চ আমার জয়গুরু জানাচ্ছি, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আমি আচার্য স্বপন। আমি আপনাদেরকে সবাইকে ইনভাইট করেছি, তাই আপনারা সবাই আমার গেস্ট। আপনারা এই যে এই মিটিংয়ে, এই ক্লাসে জয়েন করেছেন, এই জন্য আমি আপনাদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, আমার একটা ইচ্ছে হলো যে আমি বাংলায় জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষ কোর্স করাবো। আমি দীর্ঘদিন ধরে হিন্দিতে করাই, তো বিভিন্ন কোর্স করাই। তো আমার মনে হলো যে জ্যোতিষ সম্পর্কে একটা বেসিক আইডিয়া, প্রেডিকশন সম্পর্কে। দেখুন, যারা জ্যোতিষের কিছু জানেন না, তাদের জন্য ইটস আ ভেরি গুড কোর্স। হ্যাঁ, 3 দিনের কোর্স, 4.5-5 ঘন্টার কোর্স হবে, এবং তাদের জন্য এটা খুব ভালো একটা কোর্স আমি ডিজাইন করেছি, যাতে আপনারা অন্তত নিজের জন্মছকটা প্রেডিকশন করতে পারবেন। আপনার স্ত্রী, পুত্র, পরিবার পরিজনের জন্মছকটা আপনারা প্রেডিকশন করতে পারবেন। জ্যোতিষের কাছে জানতো, কিন্তু নিজেরটা পারবেন যদি আপনার আগ্রহ থাকে। এবারে আপনাদের মধ্যে যদি কেউ এখানে অনেক বড় অ্যাস্ট্রোলজার আছেন, তাদের জন্য এই কোর্সটা নয়। আপনি তো অনেক কিছু জানেন, বেসিক কোর্স আপনি কি করবেন? যারা একদম কিছু জানেন না, তবে হ্যাঁ, তবুও আপনি হয়তো পেয়ে যেতে পারেন। তো বেসিক যে কোর্স, বেসিক যে আইডিয়া, আমি বেসিক আইডিয়াটা দেবো, এবং প্রেডিকশন পর্যন্ত আমি চেষ্টা করবো আপনাদেরকে রাজযোগ পর্যন্ত টেনে নেওয়া যাওয়ার। আপনারা যেটা করবেন, প্রথমে সকলকে আমি অনুরোধ করছি, অ্যাট ফার্স্ট আগে নিজেদেরকে মনে করেন, মাইন্ডসেট করে নিন যে আমি একদম বাচ্চা, কিছু জানি না, একদম শিশুর মতো। যদি শিখতে চান, একদম শিশুর মতো নিজেকে ভাবেন যে আমি আমি কিছু জানি না, আমি শিখতে চাই। এই কোর্সে ক্লাস চলাকালীন, এই কোর্সে ক্লাস চলাকালীন দেখেন, আপনাদের এই ক্লাসে একজন ভদ্রলোক ছিলেন, নারায়ণ দেব বলে, তিনি 5 বা 6 বার মিউট করছি, আনমিউট করছি, তবুও তিনি গন্ডগোল করছিলেন। তাকে আমি বাধ্য হয়ে রিমুভ করলাম। আবার আমাকে ফোন করছে। মানুষের মানে বোধ বুদ্ধিটা এরকমই লেভেলের। তো যাই হোক, বিষয়টা হলো, একদম প্রাথমিক পর্যায় থেকে আমি বলা শুরু করব কিভাবে প্রেডিকশন করতে হয়। আমি আপনাদের একটা ইবুক দিয়েছি, সেটা আপনারা প্রিন্ট করে নেবেন। একদম অথেন্টিক বুক, একদম অথেন্টিক বুক এবং ক্রিম বুক। আপনারা প্রিন্ট করবেন, পড়ে বোঝার চেষ্টা করবেন, পড়াশোনা করবেন। আর ক্লাসে যারা উপস্থিত আছেন, সবাইকে আমি অনুরোধ করব, এখন কেউ কোনো কথা বলবেন না। ক্লাস চলাকালীন, এই কোর্সটা চলাকালীন কেউ কোনো কথা বলবেন না। আগে যা বলছি নিয়ে নেন, গ্রহণ করেন। আমি টোটাল জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করে দেওয়ার পর আমি এক্সপ্লেনেশন নেব। আপনাদের কারো যদি বুঝতে কোনো অসুবিধে হয়, আমি এক্সপ্লেনেশন নেব। এবং আজকে ক্লাসের শেষে মানে আমি যতটা বলে দেবো, তারপর আপনারা হ্যান্ড রেজ করবেন, এবং হ্যান্ড রেজ করলে যিনি যিনি হ্যান্ড রেজ করছেন, আমি চেষ্টা করব এক এক করে তাদের কথাগুলো শোনার। আনমিউট করে চিৎকার চেঁচামেচি কেউ করবেন না, তাহলে সবাই মিলে, আপনারা যারা অনলাইন কোর্স করেন জানেন, সবাই মিলে যদি স্যার স্যার নমস্কার নমস্কার করেন, একটা নয়েজ সৃষ্টি হবে। খুব শান্তিতে বসুন, ধীরে সুস্থে সব একদম মিউট করে বসুন। আর নিজেকে মনে করেন, যদি আপনি জ্যোতিষ জানেন, আমি আপনার বলছি, যদি কেউ মনে করেন আমি জ্যোতিষ জানি, তাহলে আপনার জন্য এই কোর্স নয়।
যদি মনে করেন না আমি শিখতে চাই, তাহলে আপনার জন্য কোর্স। হ্যাঁ, আপনি যদি জানেন, আপনি যদি আরো আগ্রহ থাকে, তাহলে আপনি শিখতে পারেন। সময় নষ্ট যেন কেউ করবেন না, কারণ এই ক্লাসে অনেকেই উপস্থিত আছেন। হ্যাঁ, এই ক্লাসে অনেকেই উপস্থিত আছেন। ঠিক আছে, অনেকেই এখানে উপস্থিত আছেন। দেখুন, আপনারা খাতা পেন রাখবেন। আমি 10টা প্রশ্ন করব 3 দিনে, আর যে 10টা প্রশ্ন করব এই ক্লাসের চলাকালীন বিভিন্ন সময়ে একটা করে প্রশ্ন করব। আপনাদের খাতা পেনে প্রশ্নগুলো লিখে রাখবেন, মন দিয়ে শুনে নেবেন কথাগুলো। আমি যে প্রশ্নগুলো করব আপনাদের খাতা এবং পেনে প্রশ্নগুলো লিখে রাখবেন। আমি কিন্তু যথাসময়ে প্রশ্নগুলোর উত্তর আপনাদের থেকে চাইব। যিনি যিনি উত্তর দিতে পারবেন আমি তাকে তাকে সার্টিফিকেট দেব। এটা আমি যা কথা দিয়েছি আমি চেষ্টা করব সব কথা রাখার। আর আপনাদের থেকেও আমি অনুরোধ করেছি আপনারাও চেষ্টা করবেন সবটা রাখার। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এই। তো তো বিষয়টা হলো এই, আপনারা সবাই খাতা এবং কলম নেবেন। আমি কিছু জিনিস লেখাবো, খাতা কলমে লিখে নেবেন এবং তারপর লেখাতে লেখাতে আমি বোঝাবো। আমি যেগুলো স্ক্রিন শেয়ার করব সেগুলো স্ক্রিনটা দেখে সেটা বোঝার চেষ্টা করবেন। প্রথমে আমি বলে রাখি যে জ্যোতিষ শাস্ত্রটা কি। জ্যোতিষ শাস্ত্রটা হলো এই যে যখন আমরা জ্যোতিষ মানে ঈশ্বরের জ্যোতি, মানুষ তার তো যেটা দেখতে পায়, তার ভাগ্য ভবিষ্যৎ সব তো দেখতে পায়, সেটা তার দৃষ্ট। কিন্তু যখন কিছু না দেখতে পায় তখন সেটা তার অদৃষ্ট। আর মানুষের যা অদৃষ্ট, মানে সে দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না কি করব, অদৃষ্টে কি হবে, তখন কি করে সে জ্যোতিষের কাছে আছে, আমি তো বুঝতে পারছি না আমার কি হবে, আপনি একটু বলুন, আমার কি হবে আপনি একটু বলুন। এটা হলো অদৃষ্ট। আর এই অদৃষ্টকে দেখার যে কৌশল তা হলো আমাদের জ্যোতিষ। তা অদৃষ্ট দেখতে গেলে আমাদের তো কিছু, দেখুন, কোনো কাজ করতে গেলে উপাদান চাই। একটা কাজ করতে গেলে আপনি যদি রান্না করেন, তাহলে আপনাকে রান্না করতে গেলে আনাজ পাত্রী, হাঁড়ি কড়া বটি খুন্তি হাতা সব লাগবে, সেটা দিয়ে তো রান্না করা হবে। তা আপনি যখন একটা মানুষের জীবন ভবিষ্যৎ, একটা মানুষের ভূত বর্তমান ভবিষ্যৎ দেখার চেষ্টা করছেন, তার জীবনীয় জিনিস যা আপনি জানেন না, আপনি তাকে চেনেনই না, তার জীবনীয় জিনিসগুলো জানতে চাইছেন, তাহলে তার জন্য তো আপনার কিছু উপাদান প্রয়োজন। সেই উপাদানগুলো কি কি? সেই উপাদানগুলো লিখে রাখবেন। 12টা রাশি, 12 রাশিস। কটা? 12টা রাশি। আর কি? 9টা গ্রহ। কটা গ্রহ? 9টা গ্রহ। আর কি? 12টা ভাব। 12 ভাব। এই 3টে হলো উপাদান। আরো বৃহত্তর উপাদান আছে নক্ষত্র, আমি সেদিকে যাচ্ছি না। আপাতত এই 3টে জিনিস বোঝেন। একটা হচ্ছে 12টা রাশি, একটা হচ্ছে 12টা ভাব, একটা হচ্ছে 9টা গ্রহ। আমার ইবুকে সব দেওয়া আছে, তবু আমি কিছু জিনিস আপনাদেরকে লেখাবো। আপনাদের এখানে কিছু জিনিস মনে রাখতে হবে। এই যে 12টা রাশি, এই 12টা রাশির কিছু অধিপতি আছে। 12টা রাশির কিছু অধিপতি আছে। আমি প্রত্যেকটা রাশি, তাদের নাম এবং তাদের অধিপতিদের নাম বলছি। 12টা রাশির মধ্যে প্রত্যেকটা রাশি এবং তাদের অধিপতিদের নাম বলছি। সেই অধিপতিদের নামগুলো, রাশির নাম এবং অধিপতিদের নাম, যারা একদম নতুন জানেন না লিখে নেবেন, যিনি জানেন আবশ্যকতা নেই লেখার। 12টা রাশি কি কি? 1 নম্বর রাশি মেষ, মনে রাখবেন 1 নম্বর রাশি মেষ। মেষ রাশির অধিপতি মঙ্গল। আমাদের 9টা যে গ্রহ, মেষ রাশির অধিপতি মঙ্গল। 2 নম্বর বৃষভ রাশি, বৃষভ রাশির অধিপতি শুক্র। 3 নম্বর মিথুন রাশি, মিথুন রাশির অধিপতি বুধ। 4 নম্বর কর্কট রাশি, কর্কট রাশির অধিপতি চন্দ্র। 5 নম্বর সিংহ রাশি, সিংহ রাশির অধিপতি সূর্য। 6 নম্বর কন্যা রাশি, কন্যা রাশির অধিপতি বুধ। 7 নম্বর
তুলা রাশি, তুলা রাশির অধিপতি শুক্র। 8 নম্বর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কো-রুলার, দুটো অধিপতি আছে। বৃশ্চিক রাশির দুটো অধিপতি আছে, লিখে রাখবেন, মঙ্গল এবং কেতু। বৃশ্চিক রাশির দুটো অধিপতি মঙ্গল এবং কেতু। এরপর ধনু রাশি, ধনু রাশির অধিপতি বৃহস্পতি। এরপর মকর রাশি, মকর রাশির অধিপতি শনি। এরপর কুম্ভ রাশি, কুম্ভ রাশির দুটো অধিপতি আছে, মনে রাখবেন, কো-রুলার। কি কি? শনি এবং রাহু। কুম্ভ রাশির অধিপতি শনি এবং রাহু। 12 নম্বর মীন রাশি, মীন রাশির অধিপতি বৃহস্পতি। এটা আপনি লিখে নিলেন। তাহলে এটা 12টা রাশির নাম, তাদের অধিপতিদের নাম বলে দিলাম আমি, আপনারা লিখে রাখলেন, কাজে লাগবে, এটা স্মরণে রাখতে হবে। এরপর কি আছে? বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এবং কেতু, মঙ্গল এবং কেতু কো-রুলার। আর কুম্ভ রাশির অধিপতি শনি এবং রাহু, মনে রাখবেন। জ্যোতিষ অনেক বড় সাবজেক্ট, ভাস্ট। জ্যোতিষের যে রিসার্চ, হাজার হাজার বছরে লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাস্ট্রোলজার তারা রিসার্চ করেছে এবং তাদের নিজস্ব নিজস্ব অপিনিয়ন, তাদের নিজস্ব যে রিসার্চ পেপার, সেটা যতটা আছে তার উপর দাঁড়িয়ে আমরা আছি। আপনারাও রিসার্চ করতে পারেন, আগে অনেক বেশি রিসার্চ করতে পারেন। যাক, বিষয়টা হলো যে, বিষয়টা হচ্ছে যে এরপরে আছে 12টা ভাব। দেখুন, এই যে 12টা ভাব আছে, সেই 12টা ভাবে যে 12টা ভাব আছে, সেই যে 12টা ভাব, সেই ভাবের নামগুলো কি কি? প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশ ভাব। 12টা ভাবের কারকতা আছে। সেই 12টা ভাবের কারকতাগুলো আমি আপনাদেরকে, 12টা যে ভাব, সেই 12টা ভাবের কারকতাগুলো আমি আপনাদেরকে বলছি। তার আগে একটু ভালো করে শুনে নিন, কারকতা তো আপনি পড়ে নেবেন, বুঝে নেবেন। আমি কি বললাম যে প্রেডিকশন করার জন্য আমাদের কি দরকার? টুলস অফ অ্যাস্ট্রোলজি। সেটা হলো কি না, আমাদের 12টা রাশি, 12টা ভাব এবং 9টা গ্রহ, এবং এদের সম্পর্কে আমাদের, বা এদের কারকতা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। এদের কারকতা সম্পর্কে আমাদের, কারকতা মানে কার্যকতা, যত ধারণা স্বচ্ছ হবে আমাদের প্রেডিকশন তত ভালো হবে। তাই এই যে 12টা ভাব আছে, এই 12টা ভাবকে, ভাব কথার অর্থটা কি আগে বলি। দেখুন, একটা শব্দ আছে সংস্কৃতে, ভবা। ভাবা, ভাবা মানে কি? হওয়া, বিং। এই ভব শব্দের বহু ধাতু রূপ আলাদা আলাদা করলে কি পাওয়া যায়? সংস্কৃত শব্দ এইভাবেই হয়। ভব থেকে এসেছে ভাব, ভবন, ভবন, ভাবনা, ভুবন, মানে ত্রিভুবন, ভুবন, এসব হওয়া থেকেই এসেছে। তা সেই ভব থেকে এসেছে ভাব। ভাব কথার অর্থ হচ্ছে এক্সপ্রেশন অফ আওয়ার বিং, মানে আমি কেমন আছি তার প্রকাশ। দেখুন, জ্যোতিষ কার হবে? জ্যোতিষ কার করা হবে? একটা জীবন্ত মানুষের, যে বেঁচে আছে, যার জীবন চলছে, সেই জীবনে ভালো মন্দ যা কিছু নিয়ে দেখার চেষ্টা করা হবে, তা হয়তো জ্যোতিষের কাজ। তা একটা মানুষ কেমন আছে তার প্রকাশ, তা স্টেট অফ বিং, তাই তো ভাব। তা আমি একটা মানুষ, আমি কখনো সুখ ভাব, কখনো দুঃখ ভাব, নানা রকম ভাবে আছি। কখনো কেউ বিষয় ভাবে মত্ত, কখনো কেউ ইষ্ট ভাবে মত্ত, এক একজনের ভাব আলাদা আলাদা। তাই এই যে আলাদা আলাদা জীবনের ঘটনাগুলো, এই যে আলাদা আলাদা জীবনের ঘটনাগুলো,
এই আলাদা আলাদা জীবনের ঘটনাগুলোকে ডিফাইন করার জন্য 12টা ভাব এই ঋষিরা তৈরি করেছে। দেখুন, আপনার কাছে যখন কোনো জাতক আসবে যে আমার একটু প্রেডিকশন দিন, তো সে যখন প্রেডিকশন দেওয়ার জন্য আপনার কাছে আসবে, একটা লেম্যান, তিনি আপনাকে কি বলবে? আমার মেষ রাশিটা কেমন বলুন, আমার সূর্য কেমন বলুন? না, তিনি তো লেম্যান। তিনি একটা হালাতকে মারে, মানে একটা ঝামেলায় পড়া একটা মানুষ, কার বিয়ে হচ্ছে না, কার ছেলে হচ্ছে না, কে চাকরি পাচ্ছে না, কে ব্যবসা করতে পারছে না, সে জ্যোতিষের কাছে এসে বলছে আমার কেন বিয়ে হচ্ছে না বলুন। তাহলে সে কি বললো? জীবনের ঘটনা। আপনাকে সেই ঘটনাটা শুনতে হবে। এবার ঘটনাটা শোনার পর আপনাকে তার ওপর কাজ করতে হবে। তা কাজটা তো আপনি তার ঘটনা দিয়ে করতে পারবেন না। কাজটা আপনি করবেন আপনার জ্যোতিষের যে টুলস আছে, টুলস অফ ইউর অ্যাস্ট্রোলজি, কি 12টা রাশি, 12টা ভাব আর 9টা গ্রহ। এবার ওর ঘটনাটার সঙ্গে আপনাকে মেলাতে হবে কিসের সঙ্গে? আপনার টুলসের সঙ্গে। তা আপনার টুলস কি? 12টা ভাব। কি ভাব? জীবনের 12 রকম ঘটনা। প্রথম ভাবকে বলা হয় তনুভাব। তনু, আমি শরীর, আমার শরীর, ফার্স্ট হাউস, তনুভাব। দ্বিতীয় ভাবকে বলা হয় ধনভাব, মানে আমার টাকা পয়সা, আমার পজিশন। প্রথম ভাবকে কি বললাম? তনুভাব। তনু মানে আমার শরীর, আমি যা জানি, আমি কেমন দেখতে, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় ভাবকে বলা হয় আমার ধন। ধন মানে হচ্ছে আমার পজিশন, যেটা আমার। দ্বিতীয় ভাব কি জানেন? যে বিষয়টা একমাত্র আমার, আর কারো নয়, সেটাই হচ্ছে আমার দ্বিতীয় ভাব। আমার বউ, আমার ছেলে। পৃথিবীতে আর কেউ ডিমান্ড করবে যেটা আমার বউ? আমার মা, ভাই, আমার বোন আমার ডিমান্ড করতে পারে, কিন্তু আমার বউ কেউ ডিমান্ড করবে না। মানে আমার অধিকার, আমার পজিশন, যা যা আমাদের অধিকার, আমাদের পজিশন, তাই হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব। ওই জন্য বলে আমাদের ধন। ও টাকা না ব্যাংকের টাকা, কার টাকা? আমার টাকা। তৃতীয় ভাব হচ্ছে সহোদর। সহোদর মানে আমার ভাই, ভ্রাতা বা ভগ্নী। তৃতীয় ভাব থেকে আমাদের কমিউনিকেশন, যোগাযোগ ইত্যাদিগুলো পাওয়া যায়। আমাদের এফোর্ট, আমাদের সাহস, এসব তৃতীয় ভাবে পাওয়া যায়। এই বিষয়গুলো আপনারা যে কোনো জ্যোতিষ গ্রন্থ খুঁজলে পাবেন। তবু আমি বলে যাচ্ছি। চতুর্থ ভাব আমাদের সুখ ভাব। সুখ, সুখ মানে হচ্ছে আমরা যাতে সুখী হই, তার প্রথম জায়গা হচ্ছে মা। ভাই, মায়ের কোলের মতো সুখ পৃথিবীতে কোথাও নাই। তাই চতুর্থ ভাব মা। আচ্ছা, আমরা বাইরে প্রচন্ড পরিশ্রম করছি, খাটাখাটনি করছি, তখন আমরা কোথায় চলে আসি? বাড়িতে চলে আসি একটু সুখ পাওয়ার জন্য, একটু আরাম করে বসার জন্য। তাই হোম, ঘর হচ্ছে চতুর্থ ভাব। পঞ্চম ভাব হচ্ছে আমাদের ফলের জায়গা, সন্তান। গাছের যেমন ফল হয়, তেমনি আমাদেরও ফলটা কি? আমাদের সন্তান। গাছের যেমন টক ফল হয়, মিষ্টি ফল হয়, বলে বৃক্ষ যেমন ফল তেমন। তা আমাদেরও সন্তান ভালো হতে পারে, বদমাশও হতে পারে, মানে মনুষ্য সন্তান রামও হতে পারে, রাবণও হতে পারে, ওটা আমাদের ফল। পূর্ব পূর্ব জন্মের যে কর্ম, সেই কর্মফল একটা মানুষের দেখা যায় তার সন্তান দেখে। দেখুন, আমরা যারা সনাতন হিন্দু ধর্মের বিশ্বাসী, আমরা জন্ম জন্মান্তরে বিশ্বাস করি, আমরা কর্মফলে বিশ্বাস করি। আমি আগের জীবনে ভালো করেছিলাম কি মন্দ করেছিলাম, কি আগের জীবনে, তার ফল আমাদের ভোগ করতে হয়, এটা আমরা বিশ্বাস করি। গীতায় বলা আছে কর্মাণে বাধিকারস্তে মা ফলে সুখদাচন, তো হবেই হবে। তো যাই হোক, পঞ্চম ভাব হলো আমাদের ফলের জায়গা। তো পঞ্চম ভাব আমাদের সন্তান। তাছাড়া পঞ্চম ভাবের অনেক সিগনিফিকেশন আছে, আমি একটা খুব সহজ সিগনিফিকেশন বলে রাখছি। পঞ্চম ভাব আমাদের এন্টারটেনমেন্ট, মৌজ মস্তির জায়গা, আনন্দের জায়গা। আমি ধীরে ধীরে বলছি, যারা পাচ্ছেন লিখে নিচ্ছেন, লিখে নিন, বইয়েও পাবেন। আমি যে আপনাদেরকে ই বুকটা দিয়েছি তাতেও অনেক কথা লেখা আছে। এরপরে বলবো ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব কি জানেন? ষষ্ঠ ভাব আমাদের রোগ, ঋণ, শত্রু। ষষ্ঠ ভাব আমাদের রোগ, ঋণ, শত্রু। তো মনুষ্য জীবনে মনুষ্য যে জীবন, তো মনুষ্য জীবনে তো অনেক ধরনের ঘটনা ঘটে। একটা কথা আপনাদের বলে রাখি, আমরা বিশ্বাস করি যে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন। তাই ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেছেন, তখন ঈশ্বর মানুষকে তার নিজের মতো করে বানিয়েছেন। বানানোর পর মানুষকে বহু গুণে গুণান্বিত করেছে, সব গুণ দিয়েছে। তা সেই গুণগুলোর মধ্যে অনেক ভালোও আছে, মন্দও আছে। দেখুন, জগৎ সংসারের নিয়ম কিন্তু ভালো এবং মন্দ, আলো এবং আধার, পজিটিভ নেগেটিভ, রিচি রিজি, তা প্রত্যেকটা মানুষের মধ্যে এটা সমান হারে বিদ্যমান। ঈশ্বর যখন মানুষকে ভালো ভালো গুণ দিয়েছে, না, প্রেম, ভালোবাসা, ত্যাগ, বৈরাগ্য, বিবেচনা, বিচার, জ্ঞান, বুদ্ধি, সাহস,
এগুলো দিয়েছে তো ভালো ভালো গুণ। তার সঙ্গে সঙ্গে আবার খারাপ গুণও দিয়েছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তাই এগুলো হচ্ছে আমাদের ষড়রিপু। এগুলো যখন জাগ্রত হয় এরা আমাদেরকে কষ্ট দেয়। আর ষষ্ঠ ভাব হচ্ছে ওই ষড়রিপুর ভাব। কি না? ওই রোগ ঋণ শত্রু। সপ্তম ভাব হচ্ছে জায়াস্থান। খুব সহজ বলে জায়াস্থান মানে পত্নী স্থান বা অর্ধাঙ্গিনী। শুধু তাই নয়, আমাদের উল্টো দিকে যারাই আমাদের সঙ্গে আছে তারা সবাই আমার সপ্তম ভাব। আমি যদি ব্যবসাদার, তাহলে আমার খদ্দেরটা আমার সপ্তম ভাব। তো সপ্তম ভাব হচ্ছে আমি ছাড়া আমার সামনে যার সঙ্গেই আমার লেনদেন হচ্ছে, আদান প্রদান হচ্ছে। দেখুন পৃথিবীতে কিন্তু সবকিছু আদান প্রদান হয়। সবাই কিন্তু নিঃস্বার্থভাবে কেউ কাউকে দেয় না। কিছু দাও, তার বিনিময়ে আমি তোমায় কিছু দেবো, এ সব জায়গাতেই চলে। খুব কম জায়গায় নিঃস্বার্থ বিষয়টা থাকে। আমরা বুঝি যে নিঃস্বার্থভাবে একমাত্র আমাদেরকে দেন তিনি হলেন স্বয়ং ঈশ্বর, যিনি কারো থেকে কিছু চান না, সবাইকে সবসময় দিয়েই থাকেন। তো যাই হোক, তাই ঈশ্বর কখনো আমাদের। তা ব্যাপারটা হলো, তারপরে হচ্ছে আমাদের অষ্টম ভাব। অষ্টম ভাবকে বলা হয় নিধন স্থান, পীড়া স্থান, কষ্টের জায়গা। কষ্ট, যে জায়গা থেকে আমরা কষ্টটা পাই, অষ্টম ভাব। এরপরে আছে নবম ভাব। নবম ভাব হচ্ছে ধর্মস্থান, পিতার স্থান। নবম ভাব ধর্মের স্থান, পিতার স্থান। নবম ভাব গুরুস্থান, উচ্চ শিক্ষাস্থান। দশম ভাব কর্মস্থান। আমরা এই যে পৃথিবীতে এসেছি, কিছু তো করতে এসেছি। কি করতে এসেছি? উই আর ডেস্টাইন্ড হিয়ার। আমরা যে এখানে এসেছি কিছু কারণে এসেছি। যে কারণে এসেছি সেই কারণটা পূর্ণ করার জন্য যে কর্ম করতে হবে তা হলো দশম ভাব। দশম ভাব নাম যশ প্রতিষ্ঠার ভাব। বাস্তবিক কথা হলো, যখন কেউ সুকর্ম করে, ভালো কর্ম করে, তার এমনি এমনি নাম যশ হয়, এমনি এমনি প্রতিষ্ঠা হয়, সবাই বাবা বাবা করে। একাদশ ভাব প্রাপ্তি স্থান। প্রাপ্তি, প্রাপ্তি আমাদের ইচ্ছা। দেখুন আমরা তো রক্ত মাংসের মানুষ, আমাদের তো চাওয়া পাওয়া থাকবে। তো সেই চাওয়া পাওয়া গুলো যখন পূরণ হয় সেটা হলো একাদশ ভাবের বিচার, ইচ্ছা পূর্তি ছাড়া। দ্বাদশ ভাব ব্যয় স্থান, খরচা স্থান, মোক্ষের স্থান। এগুলো 12টা ভাবের কারকতা। তাহলে আমি 12টা রাশি বললাম, তাদের অধিপতি বললাম, 12টা ভাব বললাম, 12টা ভাবের কারকতা বললাম। প্রথম তিনটে অধিপতি একবার বলুন স্যার। আমি আপনাদেরকে বলে দিয়েছি, মাঝখানে কেউ কথা বলবেন না। যদি ভুলে যান একদম শেষে গিয়ে বলবেন। অন্যের ডিস্টার্ব করবেন। এখানে 100 জন মানুষ আছে, আপনাকে কনসেন্ট্রেট হতে হবে। বিষয়টা হলো ফ্লো নষ্ট হয়ে যাইতে। দেখুন বিষয়টা হলো, এই 12টা ভাবের গল্প বললাম। এরপরে যেটা আসবে সেটা হলো 12টা ভাব, সেটা হচ্ছে 9টা গ্রহ। আমি 9টা গ্রহের যে কারকতা একটু স্ক্রিন শেয়ার করব, স্ক্রিন শেয়ার করে লিখব। আচ্ছা, আমি কিন্তু বংলিশ ভাষায় লিখব। বংলিশ মানে বাংলা ইংরেজি ভাষা, কারণ আমার বাংলা টাইপ আমি করতে পারি না। আমি ওই বংলিশ ভাষায় করব বা ইংরেজি বংলিশ এরকম ভাবে করব, আপনারা বুঝে নেবেন। তাহলে কি হবে, আপনাদের লিখতে সুবিধে হবে। কারণ এই যে বলে যাচ্ছি, এতে কি হচ্ছে, একটু লিখতে অসুবিধা হচ্ছে, তাই আপনাদের একটু অসুবিধা হলো। তা আমি তবুও বলি, কেউ একজন বলছেন প্রথম 3টে ভাব হলো, প্রথম ভাব হচ্ছে তনুভাব বা শরীরের ভাব, দ্বিতীয় ভাব হচ্ছে ধন ভাব বা অর্থর ভাব, তৃতীয় ভাব হচ্ছে সহোদর বা ভ্রাতা ভগ্নির ভাব। ঠিক, এরপর আমি আপনাদেরকে গ্রহের কারো কথা বলবো, তারপরে গ্রহের শুভতা অশুভতা যাব। আমি আজকে সোজা রুল মানে নিয়মে চলে যাব, এবং যখন নিয়ম বলবো অবশ্যই নিয়মটা লিখবেন। কোথাও পাবেন না পৃথিবীর, যখন নিয়মটা বলবো অবশ্যই নিয়মটা লিখবেন, কিভাবে আমরা প্রেডিকশন করব। যেটা 6 মাস ধরে মানুষ শেখায়, আমি চেষ্টা করব 3 দিনে শিখিয়ে দেওয়ার, বাকিটা আপনাদের চেষ্টা। ঠিক আছে, তো আমি শেয়ার করব, স্ক্রিন শেয়ার করে আপনাদের একটু আমি কি বলে দেখাবো, এই গ্রহের কার কথাটা আমি দেবো। ঠিক আছে, আমি একটু ভিডিওটা অফ করছি।
তো আমি স্ক্রিন শেয়ার করা শুরু করলাম এবং স্ক্রিনে আমি কি করব, একটা একটা করে আমি গ্রহের আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হচ্ছে কি না কেউ একজন আমাকে হ্যান্ড রেজ করে বলবেন। স্ক্রিনটা শেয়ার হচ্ছে হ্যাঁ কি না? ডক্টর সোমা দাস আছেন, একটু কাইন্ডলি বলবেন যে স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা বলুন তো। ডক্টর সোমা দাস, আপনি একটু আমায় বলবেন স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। হ্যাঁ ওকে স্যার, ওকে ওকে শেয়ার হচ্ছে, কিন্তু সেই হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক ওকে আছে, নো স্যার। প্রবলেম। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। আমি এই স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে 9টা গ্রহ এবং তার কারকথাগুলো আমি লিখবো। গ্রহের কারকথাগুলো জানার বিশেষ আবশ্যকতা আছে এবং যদিও আপনারা বইয়ে পাবেন, তবু আমি কেন গ্রহের কারকথাটা বলছি এর পিছনে বেশ কিছু কারণ আছে। আমি কেন গ্রহের কারকথা বলবো তার পিছনে বেশ কিছু কারণ আছে, সেটা আপনারা করবেন। তো প্রথমে আমি যে গ্রহের কারকথা বলবো তা হচ্ছে সান। তা সানটা কি আছে? সূর্য। দেখুন, আমরা যে জীব, তো এই যে জীব, এই জীবের এই যে জীবন, এই জীবনটা কার জীবন? এই জীবনটা কিন্তু আমরা দৈহিক জীবন ভাবি, তা কিন্তু নয়। একটা শরীরকে ধারণ করে একটা আত্মা, এবং শরীর, আত্মা এবং মন, তিনটে বডি, তিনটে শরীর। একটা হচ্ছে দৈহিক শরীর, একটা মানব শরীর এবং একটা আত্মিক শরীর। ফিজিক্যাল বডি, দ্য মেন্টাল ইমোশনাল বডি অ্যান্ড দ্য স্পিরিচুয়াল বডি, এই তিনটে নিয়ে একটা জীবন। তা এই তিনটের পূর্ণ প্রকাশ কিন্তু একটা জীবনে দেখা যায়। আমরা যদিও শুধুমাত্র ফিজিক্যাল প্রকাশটাই বুঝি। তা এই যে সানকে বলা হয় আত্মা বা সোল। সানকে বলা হয় সোল বা আত্মা। দেখুন, সান হচ্ছে আমাদের কনফিডেন্স। সান হচ্ছে আমাদের কনফিডেন্স মানে আমরা কতটা কনফিডেন্স, এটা কিন্তু সানের ওপর নির্ভর করে। দেখেন, আপনাদের একটা কথা বলে না যে কারো যদি সূর্য ভালো হয় তাহলে তার কনফিডেন্সটা খুব ভালো থাকে। তা সান হচ্ছে কনফিডেন্স। সান হচ্ছে বাবা, ফাদার। সান হচ্ছে বাবা। বাস্তব কথা হলে সানকে কি বলা হয় জানেন? সানকে বলা হয় সৃষ্টির কারণ, মানে জীবন কারণ। তা আমার যে জীবন, আমার জীবনের কারণ কে? আমার বাবা। আমার বাবা আমার জীবন দান করেছেন। তো তেমনি সূর্য হলো পিতা। গোটা সূর্য ছিল বলেই তো এই পৃথিবীটি সব সৃষ্টি হয়েছে। সূর্য হচ্ছে ফাদার। সান আপনার ওভারঅল হেলথ, বুঝতে পারলেন? এই যে আমাদের যে শরীর, না, আমাদের শরীরে তো অনেক কিছু রোগ ভোগ নানা কিছু হয়। তা বিভিন্ন রোগ ভোগের জন্য বিভিন্ন গ্রহকে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে অনেক রকম টার্মস আছে, বাট মূল ব্যাপার হচ্ছে ওভারঅল হেলথ। ওভারঅল হেলথ যাকে বলে পূর্ণ শরীর, ওভারঅল হেলথ, সেটা হচ্ছে সূর্য। সান আমাদের ওভারঅল হেলথ। আপনার যদি 4টে সান খুব ভালো হয় তাহলে আপনি ভাবতে পারেন আপনার ওভারঅল হেলথ ঠিকঠাক থাকার চান্সই বেশি। সানকে বলা হয় গভর্নমেন্ট। ঠিক আছে, এই হলো সান। সরি, এই হলো সান। এছাড়া আর একটা গ্রহ আছে, তার নাম হচ্ছে মুন, চন্দ্র। খুব গরম হচ্ছে। আরেকটা গ্রহ আছে, তার নাম হচ্ছে চন্দ্র। তো চন্দ্র কি করে? দেখুন, চন্দ্রকে তো বলা হয় মা। চন্দ্র হচ্ছে নারিশমেন্ট করে, পুষ্টি দেয়, পুষ্টি যোগায় চন্দ্র। তাই মায়ের একমাত্র সবচাইতে বেস্ট নার্স কে, সবচাইতে বেস্ট নারিশার কে? মা। তার থেকে বেস্ট কেউ নেই। তো চন্দ্র আমাদের মাইন্ড বা মন,
চন্দ্র আমাদের মন, ইমোশন। দেখুন, চন্দ্র যে জিনিসটাকে বোঝায় তার নাম হচ্ছে ক্যাশ লিকুইডিটি। ক্যাশ লিকুইডিটি, আমাদের হাতে কিরকম টাকা থাকবে, আমাদের হাতে টাকা কেমন আসবে, এটা চন্দ্র বলে ক্যাশ লিকুইডিটি। চন্দ্র যাদের খারাপ হয়, চন্দ্র যাদের নিচস্ত হয়, তাদের হাতে টাকা থাকার চান্স খুব কম। আপনারা জ্যোতিষশাস্ত্র পড়তে বসেছেন, জ্যোতিষশাস্ত্র একটা লিমিটলেস শাস্ত্র, মানে এর কোনো লিমিট নেই। আর প্রেডিকশনের ক্ষেত্রে কিরকম জানেন? প্রেডিকশন, ধরুন আপনি একজন জ্যোতিষের ইন্টারেস্টেড, আপনি খুব ইন্টারেস্ট রাখেন, তা আপনি একটু জ্যোতিষের বইপত্র পড়েন। তো বইপত্র পড়ে আপনি দেখলেন যে 12টা রাশির কারকতা আপনি পড়লেন, যে কোনো বই লেখা থাকে। এবার 12টা রাশির কারকতা যখন আপনি পড়লেন, সেই কারকতা পড়ার পর আপনি হয়তো পড়লেন যে মেষ রাশি খুব লম্পঝম্প করে, খুব দৌড়ঝাঁপ করে, খুব লাফালাফি করে, মেষ রাশির লোকেরা রাগী হয়, ঝগড়টে হয়, এরকম অনেক কিছু হয়, ছটপট করে, হ্যাঁ, এরকম এরকম ব্যাপার যদি পড়েন, তো আপনি আচ্ছা মেষ রাশি এরকম হয়, ঠিক আছে। এবার আপনার কোনো একজন বন্ধু, তার মেষ লগ্ন, আপনি তাকে ওই মেষ রাশির কারকতাগুলো বলেন, আচ্ছা তুই এরকম এরকম না, সে বলবে হ্যাঁ হ্যাঁ তুই কি করে বললি। ব্যাপারটা হলো কি, যে আমরা না কি করি জানেন, কানেকশন অ্যান্ড রিলেশন করি, মানে এর সঙ্গে ওর একটা কানেকশন করি। তা আপনি কারো প্রেডিকশন দেওয়ার সময় যদি তার দেখলেন যে চার্টে সান ভালো, তো আপনি বলেন আচ্ছা আপনার শরীরটা মোটামুটি ভালো, সে না বলবে না। আপনি যদি দেখেন চার্টে চন্দ্রটা বেশ ভালো, আপনি বলবেন আচ্ছা আপনার হাতে পয়সা আসে, থাকে, যায়, বলবে হ্যাঁ হ্যাঁ ক্যাশ লিকুইডিটি আছে। যদি কারো দেখেন চন্দ্র খারাপ, নিচস্ত, আপনি যদি বলেন আচ্ছা আপনার না টাকা আসতেই চায় না, বলবে হ্যাঁ হ্যাঁ টাকা আসতে চায় না। এটা 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 হচ্ছে চন্দ্রের কারকতা, এটা প্রেডিকশন। এবারে প্রেডিকশনটা কত পার্সেন্টেজ হবে, আপনি একটা মানুষকে আপনি 20% মেলাতে পারেন, 30% মেলাতে পারেন, 50% মেলাতে পারেন, 90%ও মেলাতে পারেন। যত অ্যাকুরেট হবে তত প্রেডিকশনের দাম বেশি, তত প্রেডিকশনটা হাইফাই হবে, তত জ্যোতিষের নাম বেশি। যারা হাওড়া ব্রিজের ওপরে টিয়া পাখি নিয়ে বসে থাকে খাঁচায় করে, তারাও লোককে প্রেডিকশন দেয়। লোকেরা দেখবেন তাদের কাছে বসে হাঁ 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 করে, পয়সাও দিয়ে আসে, কারণ তারা কিছু তো মেলায়, কিছু তো বলে, কিছু তো বলে, তারাও প্রেডিকশন দিচ্ছে। তো ভুল কেউ নয়, কম বেশি, অ্যাকুরেসিটা পার্সেন্টেজের উপর বেস করে। আর আমার আর জ্যোতিষ মানে চেষ্টা কি, একটা জ্যোতিষ সবসময় কি চেষ্টা করে, একটা জ্যোতিষ সবসময় চেষ্টা করে আমার প্রেডিকশনটা অ্যাকুরেট হোক, আমার পার্সেন্টেজের অ্যাকুরেসি 100% হোক। আমরা সবসময় পূর্ণতা প্রাপ্তি করার চেষ্টা করি, যে কোনো জিনিসে পূর্ণতা যাতে আসে, তার জন্যই তো পড়া, তার জন্যই তো শেখা। পড়তে পড়তে সমুদ্রে ডুব দেওয়ার মতো, জ্যোতিষ অধ্যয়ন সমুদ্রে ডুব দেওয়ার মতো। দেখুন তারপরে আছে মার্স। এ প্রসঙ্গে আমি একটা কথা আপনাদের বলি, খাতা পেন আছে তো? আপনারা প্রথম প্রশ্ন লিখে নিন, প্রথম 1 নম্বর প্রশ্ন লিখে নিন। আমি কিন্তু 10টা প্রশ্ন বলবো, সময় আমি উত্তর চাইবো, আপনি প্রশ্নগুলো লিখে রাখেন, উত্তরটা আপনারা পরে বের করে নেবেন। 1 নম্বর প্রশ্ন লিখেন, ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট কে? ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট কে কে? স্বাভাবিক বাংলায় বলুন। স্বাভাবিক শুভ গ্রহ কে কে? দেখেন আমি যা বলবো তাই বুঝতে হবে আপনাদেরকে, এর বাইরে আমার কিছু করার নাই। স্বাভাবিক শুভ গ্রহ কে কে, বা ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট কে কে? স্বাভাবিক শুভ গ্রহ কে কে বা ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট কে কে? এটা 1 নম্বর প্রশ্ন। বেশ, এবারে মঙ্গলের কথা বলছে, মার্স। তা মার্সের যখন গল্প আসছে, মার্স কি বা মঙ্গল কি? মঙ্গল হচ্ছে আমাদের সাহস, কারেজ, কারেজ বা সাহস, কারেজ বা সাহস। মঙ্গল, মঙ্গল আমাদের কিন্তু কারেজেরই কারক। দেখুন মঙ্গল কিন্তু ওই যে বলে না, ঠিক পরের ভাই বোন, বা আমাদের যে ভাই বোন হয়, ব্রাদার অর সিস্টার, ঠিক আছে, এটা হচ্ছে মঙ্গল। এরপরে মঙ্গল কিসের কারক? মঙ্গল হচ্ছে রক্তের কারক। মঙ্গল রক্ত, ফায়ার, রক্ত। মঙ্গল ফায়ারের কারকও হয়, কিন্তু মঙ্গল রক্তের কারক। রক্ত লাল নয়, মঙ্গল রক্তের কারক। মঙ্গল সবচাইতে বেশি যেটা জরুরি কারক হচ্ছে অ্যাকশন বা কার্যকরিতা। অ্যাকশন বা কার্যকরিতা, মঙ্গলের যেটা মেন বিষয় হচ্ছে
মঙ্গল হচ্ছে অ্যাকশন, এই যে আমরা কাজ করি অ্যাকশন, অ্যাকশন মোডে আছে না, তাহলে মঙ্গল। মঙ্গল তো যোদ্ধা। দেখেন আমি গ্রুপে কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমি 8:50 পর কাউকে ইয়ে করবো না, জয়েন করতে পারবে না, কেউ নিয়ম পড়েনি, শেখার কারো আগ্রহ নাই, মান্যতা তো নাই। রাহু, এরপর হচ্ছে রাহু। দেখুন রাহু দেখলে বা রাহু শুনলে না সবাই খুব ভয় পেয়ে যায়, ওরে বাবা রাহু, রাহু তো রাক্ষস, ঠিক কথা, কিন্তু রাহু একটা বিশেষ গুণের অধিকারী গ্রহ, এবং রাহু আমাদের যেটা দেয় তা কি জানেন, তাহলে অ্যাটেনশন, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, লাগাও বা কোনো কিছুর ধ্যান, সোজা কথা ধ্যান। রাহু কি বলবো, ধ্যান। আপনারা যারা বলে না যোগী সন্ন্যাসীরা ধ্যান করে, তো ওই ধ্যানের কারক রাহু, ধ্যান করে যে ধ্যানের কারক রাহু, রাহুর ভালো না হলে ধ্যান করতেই পারবে না। রাহু, রাহু কি জানেন তো, যোগ বা যোগযুক্তি, অ্যাটাচমেন্ট। রাহু কি, অ্যাটাচমেন্ট, রাহু হলো অ্যাটাচমেন্ট, রাহু প্যাশন। দেখুন আমাদের না একটা প্রত্যেকের লাইফে একটা প্যাশন থাকে, প্যাশন মানে হচ্ছে মানে আমার 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 একটা চাহাত, আমি চাই, মানে ওটা 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 না হলে আমার হবে না, আমার ওটা চাই চাই, এরকম একটা ব্যাপার, ওটার জন্যই যেন আমি জন্মেছি, এটা হচ্ছে রাহু, ঠিক আছে। এরপর হচ্ছে গুরু বা জুপিটার। জুপিটার হচ্ছে গুরু, জুপিটারকে গুরু, গুরু মানে হচ্ছে আপনারা জানেন টিচার বা আমাদের যিনি গুরু। জুপিটার আমাদের কি আছে, জুপিটার আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে এক্সপ্যানশন বা বৃদ্ধি। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, গুরু তো বৃদ্ধির প্ল্যানেট, মানে যা বাড়ায়, রাহুও বৃদ্ধির প্ল্যানেট, রাহুও বাড়ায়। গুরু আর রাহুর বৃদ্ধির মধ্যে একটু পার্থক্য আছে। গুরুর বৃদ্ধি কেমন জানুন, গুরুর বৃদ্ধি হচ্ছে 10কে 12 করবে, 14 করবে, গুরুর বৃদ্ধি। আর রাহু, রাহু হচ্ছে বাস্টিং, বিস্ফোরিত বৃদ্ধি, 10কে 10,000 করে দেবে, 10কে 10 লক্ষ করে দেবে। মানে গুরু বাড়ায় কি হবে, ধীরে ধীরে গ্রোথ, আর রাহু কি করে, বাস্টিং, একবারে বিস্ফোরণ করে বাড়ায়, বাস্টিং, 10কে 10,000। রাহু আউট অফ বক্স, রাহু মানে মানে উইদিন ট্র্যাডিশন নয়, রাহু সবসময় ট্র্যাডিশন ভাঙার চেষ্টা করে, রাহু উইদিন ট্র্যাডিশন নয়, আপনি যে নিয়ম তন্ত্র এসব রাহুর ধার ধারেন। গুরু আমাদের উইজডম, প্রজ্ঞা, গুরু আমাদের প্রজ্ঞা, উইজডম, গুরু আমাদের জ্ঞান, নলেজ, জ্ঞান, গুরু আমাদের কি, জ্ঞান, জ্ঞানের কারণ। এরপরে আছে কি শনি, স্যাটার্ন। দেখুন শনি হচ্ছে ন্যাচারালি যেটা হচ্ছে, শনি হচ্ছে দুঃখের গ্রহ, দুঃখের কারণ, মিজাইরি, মিজাইরি, শনি দুঃখের কারণ, মিজাইরি, শনি আমাদের দুঃখের কারণ, গ্রিফ, শনি আমাদের গ্রিফ, মিজাইরি এসবের কারণ। শনি আমাদের সাফারিং, কষ্ট পাওয়া, যেটা কষ্ট পাই না, কষ্ট, এগুলো যন্ত্রণা, আমাদের যেগুলো ভোগ, এগুলো শনি, শনি হচ্ছে এগুলোর কারণ। কিন্তু তার থেকেও বড় কথা, শনি আমাদের কর্ম, শনি আমাদের কর্ম, শনিকে কর্মকারক গ্রহ। একটা জিনিস জেনে রাখবেন, শনিকে বলা হয় কর্মফল দাতা, শনি হচ্ছে বিচারক, আমাদের জীবনে বিচারকের ভূমিকা পালন করে শনি মহারাজ। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে শনি মহারাজ আপনাকে ভালো ফল দেবে, আপনি যদি খারাপ কর্ম করেন শনি মহারাজ আপনাকে খারাপ ফল দেবে। যারা কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, যখন কোনো জ্যোতিষের কাছে আসে, আমার একটু রেমেডি করে দিন, তো কি রেমেডি করবেন, তার ভালো ভালো কর্ম তাকে ধরান, আপনি এইগুলো ভালো ভালো কাজগুলো করেন, পুজো করেন, পাঠ করেন, দান করেন, ধ্যান করেন, এসব তো শেখানো হয়, তাতে কি এটা শুভ কর্ম, তো শুভ কর্ম করলে শনি মহারাজ খুশি হয়ে শুভ ফল দেয়, একদম সোজা বাংলা হিসেবে এটা। শনি হচ্ছে কর্মফল দাতা, শনি কর্মকারক। মানে শনির আরেকটা গুণ আছে, সেটা সবসময় জেনে রাখবেন, শনি হচ্ছে দায়িত্ব, শনি হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, শনি হচ্ছে দায়িত্ব, কর্তব্য। এরপরে আসছে বুধ, মার্কিউরি। মার্কিউরি কি আছে, মার্কিউরি বলা, দেখুন জ্যোতিষ শাস্ত্রে মার্কিউরিকে বলা ব্যবসা কারক গ্রহ, বিজনেস,
বিজনেস, ব্যবসা। মার্কিউরি, মার্কিউরি আমাদের কি জানেন? বাক। এই যে কথা বলছি আমি, স্পিচ। মার্কিউরি হচ্ছে আমাদের স্পিচ, মার্কিউরি আমাদের ইন্টেলিজেন্সি। মার্কিউরির কাজ কি জানেন? মার্কিউরির কাজ হচ্ছে কপি পেস্ট করা, মানে যা হয়ে আছে, যেমন ভাবে হয়ে আছে তা তেমন ভাবে দেখে আমি তেমন ভাবে করে দিলাম। এটা মার্কিউরির কারকতা। কেউ 5 লাইন একটা কবিতা আছে, আমি 5 লাইন কবিতা পড়ে হুবহু সেই কবিতাটা লিখে দিলাম। মার্কিউরির কাজ হলো কপি পেস্ট। এই যে বাচ্চা ছেলেরা যখন বড় হয় তখন বড়দের মুখের কথাগুলো শোনে আর সেই কথাগুলোই বলতে থাকে। মার্কিউরির কাজ কপি পেস্ট। যদি বললাম না বাক্য, স্পিচ, কোন স্পিচ? আমরা যে স্পিচটা শিখে দিই সেটা হচ্ছে মার্কিউরি। দেখুন আমাদের শুক্র, শুক্র ভেনাস, শুক্র, শুক্র কিসের কারক? জ্যোতিষশাস্ত্রে শুক্রকে খুব সহজভাবে রিলেশনশিপ বা সম্পর্ক। আপনার শুক্র যদি ভালো হয়, আপনার মানুষের সঙ্গে সম্পর্ক। আমি আগেই প্রথমেই বলেছি সপ্তম ভাবের বিষয়ে। সপ্তম ভাব মানে আমি ভিন্ন, আমার সামনে যে আছে, যার সঙ্গেই আমার কোনো আদান প্রদান হচ্ছে, তিনি আমার সপ্তম ভাব। তা আমার শুক্র ভালো হলে আমার সামনে যেই আসছে তার সঙ্গে আমার সম্পর্ক কি হবে? রিলেশনটা ভালো হবে। রিলেশন, তাই শুক্র ভালো হলে অন্যের সঙ্গে রিলেশন ভালো হয়। এর সবচাইতে বেশি প্রভাব পড়ে নিজের পার্টনারের ওপর। শুক্র ভালো হলে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের রিলেশন বা সম্পর্কটা ভালো থাকে। শুক্র আমাদের ভোগ বোঝায়, ভোগ, ভোগ, লাক্সারি, ভোগ। দেখুন ব্যাপারটা হচ্ছে, অনেকে আছে দেখবেন বহু কোটি টাকার মালিক অথচ জীবনে ভোগ নেই, একদম ভিখারির মতো জীবনযাপন করে। তার শুক্র খারাপ। টাকা হয়ে গেছে কিভাবে? যদিও শুক্র ধনের কারক, যদিও শুক্রই ওভারঅল টাকা পয়সার কারক, তবুও শুক্র খারাপ যদি হয় মানুষের কিন্তু জীবনে লাক্সারি থাকে না। এরপর আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন। আমি আপনাদের 12টা ভাবের গল্প বললাম, আমি আপনাদের 9টা গ্রহের গল্প বললাম, 9টা গ্রহ কে কি কারকতা খানিকটা বললাম। আমি চার্ট দেখানোটা শেখাবো, চার্ট দেখানোটা আপনাদের আমি বোঝাবো। আচ্ছা আগে আমি না চার্ট দেখানোটা বুঝিয়ে দিই, চার্টটা শিখিয়ে দিই, ঠিক আছে? চার্টটা শিখিয়ে দেওয়ার স্যার কেতুটা বাদ করেছে। স্যার কেতু হয়নি। ঠিক আছে, ওকে। কেতু, কেতু হলো ডিট্যাচমেন্ট, কেতু হলো ডিট্যাচমেন্ট, ডিট্যাচমেন্ট। দেখুন ডিট্যাচমেন্ট মানে আমার কোন জায়গায় আমার কি থাকবে? বিচ্ছিন্নতা থাকবে, দ্য রিজন অফ ডিট্যাচমেন্ট। কোন জায়গা থেকে আমি আলগা থাকবো। কিন্তু মোক্ষ, মোক্ষ সৃষ্টিতে যখন সৃষ্টি হয়েছিল তখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিল। আমরা বিশ্বাস করি ঈশ্বর মানে আত্মা যে সৃষ্টি হয়েছিল, মানুষ নয়, আত্মার যে সৃষ্টি হয়েছিল, সেই আত্মা সৃষ্টি করেছিলেন পরমাত্মা। পরমাত্মার ইচ্ছে হয়েছিল বহু আত্মায় বিকশিত হয়েছিলেন। এই সেই বহু আত্মা ধীরে ধীরে শরীর ধারণ করে কর্মান্তর করে যাচ্ছে, এবং প্রত্যেকটা আত্মার একটাই ইচ্ছা, দ্য পারপাস অফ দ্য সোল, যে আবার পরমাত্মায় গিয়ে আমি বিলীন হব। আত্মা কি চায়? যেখান থেকে আমি এসেছি সেখানে ফিরে যাই। যেমন আমরা বাড়ি থেকে বেরিয়ে যদি দূর দেশ ভ্রমণ করতে যাই, একটা সময় মনে হয় বাবা আর ভালো লাগছে না, এবার বাড়ি যাই। তেমনি আমরাও যে আত্মা, পরমাত্মা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে এসেছি, জন্ম জন্মান্তর চলছি, আত্মা চায় কি? আমি আবার পরমাত্মায় গিয়ে বিলীন হই, মিলিয়ে যাই। তাকে বলা হয় মোক্ষ প্রাপ্ত হওয়া। তা কেতু, কেতু হচ্ছে মোক্ষ প্রাপ্তির কারক। এই যে সাবজেক্টটা আমরা করতে বসেছি না, জ্যোতিষ, এই জ্যোতিষের কারক গ্রহ হলো কেতু। তো বেশ, এবার আমি যে গল্পটা বলবো, আমি তো 12টা ভাবের গল্প বলেছি, আমি 9টা গ্রহের বলেছি। আমি এবার আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে, আমি নর্থ ইন্ডিয়ান সিস্টেমের যে চার্টটা আমি আপনাদেরকে শেখাচ্ছি, উত্তর ভারতীয় চার্ট, একদম সহজ শিখিয়ে নিচ্ছি। এবং শিখিয়ে দেওয়ার পর আমি পরের গল্পটা বলবো।
আমি আঁকছি। দেখুন এরকম একটা চৌকো দেখতে পাচ্ছেন, একটা চৌকো বক্স আঁকতে হবে, ঠিক আছে? চৌকো, এই সরি চৌকো যে রেক্ট্যাঙ্গুলার, হ্যাঁ, আয়তাকার একটা বক্স আঁকতে হবে। এই আয়তাকার বক্স আঁকার পর কর্নার গুলো জুড়তে হবে। আয়তাকার বক্স আঁকার পর কর্নার গুলো যুক্ত হবে। আপনাদের কিন্তু বক্স আঁকতে হবে, হ্যাঁ, কারণ আমি আপনাদেরকে বক্স আঁকতে বলবো এবং সেই মতো কুণ্ডলি বানাতে বলবো। আমি বিভিন্ন কুণ্ডলি বানাতে বলবো, আপনারা খাতায় হাতে কুণ্ডলি বানাবেন এবং কুণ্ডলি বানিয়ে সেই কুণ্ডলির ওপর আমি যা বলবো সেই অনুসারে আমাদের প্র্যাকটিসটা হবে। করার পর ওই প্রত্যেকটার মাঝখান থেকে, যেমন এখান থেকে মাঝখান থেকে এই পর্যন্ত একটা দাঁড়ি টানলাম, এই মাঝখান থেকে এই পর্যন্ত একটা দাঁড়ি টানলাম, এই মাঝখান থেকে এই পর্যন্ত একটা দাঁড়ি টানলাম, এই মাঝখান থেকে এই পর্যন্ত দাঁড়ি টানলাম। দেখুন আপনারা যারা দেখেছেন উত্তর ভারতীয় চার্ট থেকে এইভাবে বানানো হয়, এটাকে বলা হয় নর্থ ইন্ডিয়ান চার্ট। আমাদের রুলস অফ অ্যাস্ট্রোলজি আমি কি বললাম? 12টা রাশি, 12টা ভাব, 9টা গ্রহ, তাহলে 12 গল্প। এখানে দেখুন 12টাই ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে আমার কার্সারটা, না, যে কার্সারটা ঘুরছে, এখন যেখানে কার্সারটা আছে এটা হচ্ছে শুরু। যে কোনো কাজ যখন শুরু করা হয় আমাদের জানতে হয় শুরুটা কোথা থেকে করব। যে কোনো কাজ যখন শুরু করা হয় আমাদের জানতে হয় শুরুটা আমরা কোথা থেকে করব। তা নিশ্চিতভাবে আমরা যখন কোনো চার্ট বা হরোস্কোপ বা কুণ্ডলি বা কুষ্টি যখন আমরা পড়ি বা রিড করি, কোথা থেকে পড়া শুরু করব? এই যে চার্টের এই প্রথম ভাব। কটা ভাব? 12টা ভাব। এটা হলো প্রথম ভাব। পৃথিবীতে যারই আপনি চার্ট বানান প্রত্যেকের এটা প্রথম ভাব হলো। আচ্ছা, তাহলে প্রথম ভাব, তাহলে দ্বিতীয় ভাব কোথায় হবে? এই যে উত্তর ভারতীয় বা চার্ট, এর নর্থ ইন্ডিয়ান চার্টকে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে দেখতে হয়। ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীত মানে এরকম যাবে, এরকম যাবে, কিরকম যাবে, এরকম যাবে, কিরকম যাবে, এরকম যাবে, ঠিক আছে, এরকম যাবে। এটা হলো এইভাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কি হলো? 12টা ভাব হলো, 12টা ভাব হলো। তো আমাদের 12টা ভাব। তাহলে উত্তর ভারতীয় চার্টে তাহলে উত্তর ভারতীয় চার্টে এটা কি আছে? 12টা ভাব আছে। কি আছে? 12টা ভাব। তো এটা তাহলে প্রথম ভাব, আমি প্রথমেই বললাম এটা প্রথম ভাব, এটা দ্বিতীয় ভাব, এটা তৃতীয় ভাব, এটা চতুর্থ ভাব, এটা পঞ্চম ভাব, এটা সপ্তম ভাব, এটা অষ্টম ভাব, এটা নবম ভাব, দশম ভাব, এই নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশ ভাব, 12টা ভাব। তাহলে এখানে ভাব হয়ে গেল। তাহলে রাশি, এই ভাবের ভেতরই রাশি থাকে, রাশির নম্বর লেখা থাকে, আমি সেটা পরে বলছি। চার্ট কিভাবে দেখে আমি সেটা পরে বলছি। আর এর মধ্যেই গ্রহ থাকে, মানে এই এর মধ্যেই কুষ্ঠির মধ্যে 12টা ভাব হয়ে গেল। তো 12টা ভাব ফিক্স, এর মধ্যেই 12টা রাশি এবং 9টা গ্রহ থাকে। এদের সম্পর্ক বুঝে আমাদের পড়তে শিখতে হয়। আমি যে গল্পটা বলতে চাই এখন আপনাদেরকে, দেখুন এই যে 12টা ভাবের আমি আপনাদের কার কথা বললাম, যে 12টা ভাবের কি কি কারকতা আছে। স্যার সপ্তম ভাবটা আরেকবার এই বলবেন যে এটা কোথায়? সপ্তম ভাব, ঠিক আছে, এইটা সপ্তম ভাব। এই যে 1, এই যে 1 কার্সার 1, আমি যখন অ্যান্টি ক্লকওয়াইজে যাব 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ভাব। এবার 12টা ভাবের আমি কারো কথা আপনাদেরকে বলেছি, যে 12টা ভাব থেকে আমরা কি কি পাই, কি কি বুঝি। তনু ভাব, ধন ভাব, সহোদর ভাব, মাতৃভাব,
বা সুখ ভাব, পুত্র ভাব। আমি আপনাদেরকে গ্রহের গল্প বললাম, 9টা গ্রহের গল্পও বলেছি, তাদের কারো কথাও বললাম। দেখুন এই ভাবের মধ্যেই না গ্রহ বসে থাকে, ভাবের মধ্যেই গ্রহ বসে থাকে। আচ্ছা কিরম বসে থাকে আমি একটা দেখাচ্ছি, আপনাদের একটা চার্ট দেখাই। আমি একটা অ্যাপস খুলি, আচ্ছা ট্রু অ্যাস্ট্রোলজিটাই খুলি, যেটা হাতের সামনে পেয়েছি। দেখুন এটা বড় করে দিই, এই দেখেন, হ্যাঁ দেখেন এটা এটা সফটওয়্যারে, এটা উত্তর ভারতীয় চার্ট। এই যে এটা হচ্ছে লগ্ন ভাব, প্রথম ভাব, এটা দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, 12টা ভাব। আবার এর ভেতর দেখুন নম্বর লেখা আছে, দেখুন এই প্রথম ভাবের ভেতর 9 নম্বর লেখা আছে, দ্বিতীয় ভাবে 10 নম্বর লেখা আছে, এটা হচ্ছে রাশির নম্বর। নর্থ ইন্ডিয়ান চার্ট বা উত্তর ভারতীয় চার্টে ভাব ফিক্স, ভাবের ভেতরে ভাব ফিক্স মানে এটাই প্রথম ভাব সবার, এটাই দ্বিতীয় ভাব সবার, আপনার আমার সবার চার্টে এটাই প্রথম ভাব, এই জায়গাটাই দ্বিতীয় ভাব, এই জায়গাটাই তৃতীয় ভাব, এই জায়গাটাই চতুর্থ ভাব। কিন্তু আপনার আমার সবার চার্টে এই জায়গাতে নম্বর, এই রাশির নম্বরটা আলাদা হবে। যেমন এই চার্টটায় প্রথম ভাবে রাশির নম্বর আছে 9। আমি কিন্তু যখন আপনাদের রাশি লেখাই তখন কিন্তু রাশির সঙ্গে সঙ্গে নাম্বারটাও বলেছি। 9 নম্বর হলো ধনু রাশি, তাহলে এটা প্রথম ভাবে ধনু রাশি, দ্বিতীয় ভাবে মকর রাশি। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ভাবের মধ্যে সেই রাশির নাম্বার লেখা আছে। দেখুন এখানে দশম ভাব, এটা দশম ভাব, 6 নম্বর রাশি, 6 নম্বর মানে কন্যা রাশি। আচ্ছা এ তো না হলো ভাব, হলো রাশি, হলো গ্রহ। দেখুন এখানে প্রত্যেকটা ভাবের মধ্যে গ্রহ, দেখুন এখানে জুপিটার লেখা আছে, বৃহস্পতি, জুপিটার, জুপিটার। আচ্ছা আমি ছোট চার্টটা দেখাচ্ছি, দেখেন এই যে চার্ট, এটা হচ্ছে রাশি চার্ট, উপরে এটাকে রাশি চার্ট বলে। এই রাশি চার্টে দেখুন, এই যে দেখুন এই সপ্তম ভাবে কি লেখা আছে, বৃহস্পতি বা জুপিটার। এখানে দেখুন এই যে চতুর্থ ভাবে চন্দ্র, শনি, অর্থাৎ এই গ্রহগুলো এইভাবে বসে আছে। দেখুন এখানে নবম ভাবে কেতু বসে আছে, অর্থাৎ কেতু নবম ভাবে বসে আছে। কারণ বললাম ভাব ফিক্স, এই ভাবের মধ্যে এই রাশি এবং কেতু এবং গ্রহগুলো ঘুরছে। তা এই চার্টে এখন এখানে চতুর্থে চন্দ্র, শনি আছে, নবমে কেতু আছে, যেখানে যা আছে। এটা হলো গল্প। এরপর আমি যে গল্পটা বলছি সেটাও একটু বোঝেন, সেটাও ওয়ান টাইপ অফ প্রেডিকশন পলিসি, আর এক রকমের পদ্ধতি, প্রেডিকশনের পদ্ধতি। এরপর আমি সুপ্ত অসুপ্তায় যাব। আচ্ছা প্রেডিকশন পলিসিটা কিরকম, আমি আপনাদের কি বললাম যে ভাবের কারকতা বা ওই ভাবে কি কি কাজ হয় আমি বলে দিলাম। সূর্যকে কি বলা হয়, সূর্য হচ্ছে আত্মা, সূর্য হচ্ছে সোল। তো আমাদেরও তো জীবনে, আমাদের তো নিজেদের একটা আত্মা আছে, আমাদের তো সোল আছে, আমিও তো একটা সোল, আর আমারও তো সূর্য আছে। আমারও যদি কুষ্টি বানানো হয় তাহলে আমার কুষ্টিতেও সূর্য কোথাও না কোথাও বসে আছে। বক্তব্যটা হলো সূর্য যেভাবে বসে থাকে যে কোনো চার্টে, যেমন এই যে চার্ট, এই চার্টে সূর্য বসে আছে পঞ্চম ভাবে, দেখুন 1 2 3 4 5, দেখুন পঞ্চম ভাবে সূর্য বসে আছে। এখানে সূর্যের সঙ্গে এখানে একটা কথা প্রসঙ্গ বলে রাখি, এই যে সংক্ষেপে লেখা আছে জানেন, এমও মানে মুন, এসএ মানে স্যাটার্ন, জে ইউ মানে জুপিটার, কে ই মানে কেতু, ভিই মানে ভেনাস, এস ইউ মানে সান, এম এ মানে মার্স, এম ই মানে মার্কিউরি, আর এ মানে রাহু। প্রত্যেকটা গ্রহের নাম তাদের ওই প্রথম দুটো করে শব্দ দেয়। তাহলে এস ইউ সান কোথায় বোঝাচ্ছে, এটা পঞ্চম ভাব, কারণ এটা যদি প্রথম ভাব হয় 1 2 3 4 5, তাহলে এই চার্টে পঞ্চম ভাবের সূর্য বসে আছে। কথাটা কি, যে কোনো চার্টে সূর্য যেভাবে থাকে সেই ভাবের কাজ করলে আত্মার সন্তুষ্টি মেলে। মানে দেখুন আমি তো জন্মগ্রহণ করেছি, তা আমার জন্মগ্রহণ করলে আমি পৃথিবীতে এসেছি, আমার খাওয়া পড়া ওঠা বসা সুখ দুঃখ সব নিয়ে জীবন চলবে। তা সেই জীবন চলায় কোন কাজে আমি সন্তুষ্ট হই, কোন কাজে আমার আত্মার সন্তুষ্টি মেলে, আত্মিক সন্তুষ্টি, আত্মিক সন্তুষ্টি কোন কাজে মেলে। আমার চার্টে সূর্য যেভাবে আছে সেই ভাবের অ্যাক্টিভিটি,
সেই ভাবের কাজ করলে আত্মার সন্তুষ্টি মেলে। সূর্য যেভাবে আছে সেই ভাবের কার্য করলে, তাহলে এই যে চারটা আছে এর পঞ্চম ভাবের কাজ করলে এর আত্মা সন্তুষ্টি মিলবে। পঞ্চম ভাবের কাজে জানেন খেলাধুলাও হয়, তাই যদি খেলাধুলো করে এর একদম খুব সন্তুষ্ট হবে, আত্মা সন্তুষ্টি হবে। যার সূর্য যেভাবে থাকে, কারণ নবম ভাবে সূর্য বসে আছে, তো নবম ভাবে সূর্য বসে থাকলে পুজো পাঠ ধর্ম অধিক পড়াশোনা করলে তার আত্মার সন্তুষ্টি হয়। এটা হলো সূর্যের বিষয়। চন্দ্র, চন্দ্র হচ্ছে আমাদের ইমোশন, বুঝতে পারলেন? আমাদের মন, মন তো চঞ্চল। বলছে পৃথিবীতে সবচাইতে দ্রুত, মানে সবচাইতে দ্রুততম বিষয় কি? দ্রুততম বিষয় হচ্ছে মন। আমি এখানে বসে আছি, এক পলকে আমার মন অনেক গ্রহ গ্রহান্তরে চলে যেতে পারে, আপনার বাড়িতে চলে যেতে পারে। তা মন হচ্ছে দ্রুততম। তা মন মানে মন, মন। তো চন্দ্র যেভাবে বসে থাকে, চন্দ্র যেভাবে বসে থাকে প্রত্যেকে চার্টে, আমাদের যেটা বার্থ চার্ট বা লগ্ন চার্ট বা কুষ্ঠি, সেই কুষ্ঠিতে কিন্তু যে গ্রহগুলো একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স বসে আছে, গ্রহগুলো কিন্তু একদম একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স বসে আছে প্রত্যেকে, এবং গ্রহ যে জায়গায় বসে আছে সেই জায়গার কার্য, যেমন চন্দ্র, এই এই যে চার্টে চন্দ্র চতুর্থ ভাবে বসে আছে, তাহলে এর মন সবসময় চতুর্থ ভাবে ন্যস্ত থাকবে। আপনার চন্দ্র যেভাবে থাকবে আপনার মন সব সময় সেইভাবেই ন্যস্ত থাকবে। আপনি যেখানে, হয়তো আপনি স্কুলে গেছেন আর আপনার চন্দ্র চতুর্থ ভাবে, তা আপনার মন পড়ে থাকবে গড়ে। আপনি ধরুন চাকরিতে গেছেন কিন্তু আপনার মন পড়ে থাকবে গড়ে, মা কি করছে, বই কি করছে, চতুর্থ ভাব। তাহলে চন্দ্র যেখানে থাকবে মন সেখানে। ধরুন কারো লগ্নে চন্দ্র আছে, লগ্নে মানে প্রথম ভাবে, প্রথম ভাব মানে কি, মানুষ নিজে না তো, তা যার চন্দ্র প্রথম ভাবে সে সবসময় নিজের কথাই ভাববে। তাহলে চন্দ্র যেখানে থাকবে মন সর্বদা সেখানে ন্যস্ত থাকবে। এরপরে কি আছে মঙ্গল। মঙ্গলকে কি বললাম আমি? অ্যাকশন বা ঊর্জা। তা আমরা যে সব, আমরা তো দিনে সারাদিন অনেক রকম কাজকর্ম করছি, আমরা সব সময় অনেক সময় অ্যাকশন মোডে থাকি। তা আমাদের মঙ্গল যে জায়গায় থাকবে, যেভাবে থাকবে, আমাদের কিন্তু অ্যাকশন বা কাজগুলো সেই ভাবকে কেন্দ্র করেই পরিচালিত হবে বেশি। আমাদের মানে মঙ্গল যেখানে আছে, আমাদের এনার্জি, আমাদের যে এনার্জি, তাই আমাদের তো একটা এনার্জি আছে না, আমরা খাই দাই ঘুমাই, তার জন্য আমরা তো এনার্জি গেইন করি, তো সেই এনার্জি তো আমরা খরচ করি। তো আমাদের এনার্জিটা খরচ করার সবচেয়ে বড় জায়গা কোনটা? মঙ্গল যেভাবে আছে। আচ্ছা, মঙ্গল কিন্তু এনার্জি ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে কনফ্লিক্ট বা ঝগড়া। তো মঙ্গল যে জায়গায় থাকবে সেখানে যেমন আমরা এনার্জি ব্যয় করব, মঙ্গল যে জায়গায় থাকবে সেই জায়গাতে কেন্দ্র করে আমাদের কিন্তু ঝামেলাও হবে। যদি সপ্তমে মঙ্গল থাকে তাহলে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হবে বউয়ের সঙ্গে বা হাজবেন্ডের সঙ্গে, কনফ্লিক্টটা সপ্তম ভাবে। আর মঙ্গল যে জায়গায় থাকে আমার কাজ বা আমার এনার্জি সবসময় সেই জায়গাতেই বেশি আমি পরিচালিত করব, ইউজ করব। রাহু অ্যাটাচমেন্ট। দেখুন একটা মানে শাস্ত্র, জ্যোতিষশাস্ত্রে একটা কথা আছে, রাহু কে জানেন? রাহু তো ওই যে হিরণ্যকশিপু ছিল, হিরণ্যকশিপুর যে কন্যা ছিল মেয়ে, তার নাম ছিল সিংহিনী। তা সিংহিনীর একটা ছেলে হয়েছিল, তার নাম রাহু, রাক্ষস বংশ। তো তা ওই রাহু কে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছিল, তার ধরটা এবং মুন্ডুটা আলাদা হয়ে গেছিল। তা রাহুর ওই যে মুন্ডু, সেটাকে আমরা বলি রাহু, আর ওই যে ধরটাকে বলি আমরা কেতু। যে কোনো পত্রিতে রাহু কেতু দুজন পরস্পর সপ্তমে থাকে, একে অপোজিটে থাকে। যেমন পৃথিবীতে উত্তর মেরু দক্ষিণ মেরু, নর্থ পোল সাউথ পোল, তেমনি আমাদের যেমন মাথা পা, তেমনি পৃথিবীতে রাহু যেখানে থাকে তার উল্টো দিকে সপ্তমে কেতু থাকে। যদিও রাহু কেতু একই প্রকার প্ল্যানেট, দুটো একই প্ল্যানেট, তার দুটো এনার্জি। তার রাহু হচ্ছে অ্যাটাচমেন্ট বা লাগাও, মানে আমাদের ধ্যানটা কোথায় থাকে। বলে কথায় যে যখন কোনো জীব জন্মগ্রহণ করে, জন্মের পর তার যে চার্টে রাহু থাকে সেই চার্টের যে কার্যকারিতা, সেই চার্টের যে সিগনিফিকেশন, সেটা যেন তার এই জীবনের প্যাশন, মানে এটা আমার চাই, আমি যেন এসেছি ওইটা করার জন্য।
আর কেতু এটা যেন আমি চাই না, মানে ওটা থেকে আমি ডিটাচ থাকতে চাই। যেমন এই যে চার্টের তৃতীয় ভাবে রাহু বসে আছে, তা তৃতীয় ভাবের কার্যকারিতার সঙ্গে এর অ্যাটাচমেন্ট থাকবে, ভাইয়ের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে। নবম ভাবে কেতু বসে আছে, নবম ভাবের কার্যকারিতা থেকে কেতু ডিটাচ থাকবে, বাবার থেকে সঙ্গে ডিটাচমেন্ট থাকবে। নবম ভাবে পিতা আছে, গুরু থেকে ডিটাচমেন্ট থাকবে। তাহলে রাহু যেখানে থাকবে সেই জায়গাটায় হবে অ্যাটাচমেন্ট, আর কেতু যে জায়গাটা থাকবে সেই জায়গাটায় হবে ডিটাচমেন্ট। তাহলে রাহু কেতুর গল্পটা হলো এই। অ্যাকচুয়ালি কোনো একটা জীবনে মানুষ যে বিষয়টা খুব পায়, ধরুন আমি এই জীবনে খুব টাকা পেলাম, টাকা টাকা করে গেলাম, আমার জীবনের শেষে টাকাটা মানে এত টাকা যে আর ভালো লাগবে না, তো পরের জীবনে আর টাকার প্রতি আগ্রহ থাকবে না, ওই অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট যার কেতু। আর ধরুন এই জন্মে আমি ঘর পাইনি, ঘর ধরুন কেউ কেউ হয়তো সারা জীবন, অনেকে না সারা জীবন বাইরে 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 ঘুরে বেড়ায়, তাহলে তার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে আমি ঘরেই থাকতে পেলাম না, ওই যে আকাঙ্ক্ষাটা তারপরের জন্মে সেই জায়গাটাতে রাহু বসবে, চতুর্থে রাহু বসবে। অর্থাৎ রাহু একটা মানুষ তার পূর্ববর্তী জীবনে যে জায়গাটায় কিচ্ছু পায়নি সেই জায়গাটায় বসে, যেন এই জীবনে আমার সেটা পেতে চাই। আর কেতু পূর্ব জীবনে যে জায়গাটা খুব পেয়েছে এই জীবনে আর সেটা চাই না, এরকম একটা ব্যাপার। বৃহস্পতি হচ্ছে আমাদের লাক, মানে ভাগ্য। খুব সহজ কথা, কোন চার্টে বৃহস্পতি যেভাবে থাকে আপনার ভাগ্যের উদয় বা ভাগ্য সেই জায়গাটা থেকেই কিন্তু পরিচালিত হবে, আপনার ভাগ্য কিন্তু ওই জায়গাটা থেকেই আসবে। আপনার যদি নবমে বৃহস্পতি থাকে তো আপনার পিতা থেকে গুরু থেকে আপনার ভাগ্য প্রফুল্ল হবে, খুলবে। আপনার যদি লগ্নে সপ্তমে, এখানে যেমন এই চার্টে সপ্তমে বৃহস্পতি আছে, তার মানে এর স্ত্রী বা পত্নী বা জায়া থেকে, মানে স্বামী বা স্ত্রী, যদি পুরুষের চার্ট হয়তো স্ত্রীর থেকে, বা স্ত্রীর চার্ট হলে পুরুষের থেকে তার ভাগ্যটা আসবে, মানে প্রতিভাগ্যে সতীভাগ্য বলে না, এরকম একটা ব্যাপার। দেখুন শনি হচ্ছে কর্ম, শনি হচ্ছে আমাদের কার্মিক রেসপন্সিবিলিটি, শনি হচ্ছে আমাদের কার্মিক রেসপন্সিবিলিটি। আমি এর মাঝখানে দ্বিতীয় প্রশ্নটা করি আপনাদের, প্রথম প্রশ্নটা করেছিলাম, এর মাঝখানে দ্বিতীয় প্রশ্নটা করি। শনিটা বলার আগে লিখে নেবেন দ্বিতীয় প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নটা লিখে নিন, প্রথম প্রশ্ন বলেছিলাম, এবার দ্বিতীয় বলছি। দ্বিতীয় প্রশ্ন, আপনার নাম কি? আপনার নাম কি? হোয়াটস ইউর নেম? এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হয়েছে, দ্বিতীয় প্রশ্ন হলো আপনার নাম কি। তো ভালো কথা। এবার আমি কি বলছি, শনির কথা। শনি হচ্ছে কার্মিক রেসপন্সিবিলিটি। দেখুন আমাদের না একটা দায়িত্ব কর্তব্য বলে তো জিনিস আছে, তো আমাদের দায়িত্ব কর্তব্যটা কে কোথায় হবে সেটা নির্ধারণ করবে শনি মহারাজ। অর্থাৎ আপনার শনি যেভাবে থাকবে আপনার বার্থ চার্টে, আমি কিন্তু লগ্ন চার্টের কথা বলছি বা পুষ্টি বা কুণ্ডলের কথা বলছি, আপনার শনি যেভাবে থাকে সেই ভাব থেকেই কিন্তু আপনার যে কার্মিক রেসপন্সিবিলিটি বা আপনার কর্ম কর্তব্য সেই ভাবের সঙ্গেই জুড়ে থাকে। এবং শনি তো পীড়া, আপনার কিন্তু সেই ভাব থেকেই পীড়া আসবে। শনি যেভাবে আছে, যেমন এই এখানে শনি আছে চতুর্থ ভাবে, তো এর চতুর্থ ভাবের কার্মিক রেসপন্সিবিলিটি মানে ঘরের প্রতি, নিজের মায়ের প্রতি, নিজের নিজের ডোমেস্টিক এনভায়রনমেন্ট, ঘর পরিবারের প্রতি এর কার্মিক রেসপন্সিবিলিটি আছে, এবং এর পীড়া বা কষ্ট ওই ঘর থেকেই আসবে। এই যে চার, এর চতুর্থে শনি বসে আছে, শনি তো কার্মিক রেসপন্সিবিলিটি বা কর্ম কর্তব্য, দায়িত্ব কর্তব্য, কর্তব্য কর্ম, তাই কর্তব্য কর্ম চতুর্থ ভাবেই পরিপালন করতে হবে, এবং এর কিন্তু কষ্ট আসবে চতুর্থ ভাব থেকে। এটা গেল শনির গল্প। এরপরে আছে বুধ। বুধ কি জানেন? বুধ হচ্ছে অ্যানালিসিস, মানে বিশ্লেষণ করা, বিচার বিশ্লেষণ করা, যাকে বলা হয় মানে বুঝে সুঝে করা, বুঝে সুঝে কাজ। বুধ হচ্ছে বুঝে সুঝে কাজ, বিচার বিশ্লেষণ করে, বুঝে সুঝে অ্যানালিসিস করে কাজ। বুধ তো ইন্টেলিজেন্সি, বুদ্ধি। আমরা বুদ্ধি লাগানো মানে কি বিচার বিশ্লেষণ করে সুঝবুঝ করে চলা। বুধ যেভাবে থাকে ব্যক্তি জীবনের বিচার বিশ্লেষণ বা সুঝবুঝ ওইভাবে লাগাবে বা ওইভাবেই লাগানোর প্রবণতা থাকবে। বুধ যেভাবে থাকে ওইভাবেই লাগানোর প্রবণতা। এখানে যেমন পঞ্চম ভাবে আছে বুধ, তো এর কিন্তু ওই বুধ বিচার বিবেচনা বুদ্ধি, পঞ্চম ভাব তো অনেক কিছু, এন্টারটেনমেন্ট,
খেলাধুলো। তাই এ যদি ফুটবল খেলায় নিজের বুদ্ধি লাগায় বা নিজের সুচবুঝটা লাগায়, অনেকে আছে না টেকনিশিয়ান আছে না, খেলাধুলার টেকনিশিয়ান, এই যে বড় বড় ফুটবল ম্যাচ হয়, তা ফুটবল ম্যাচের খেলাতে প্লেয়ার কিভাবে সাজানো হবে এসবগুলো কারা নির্ধারণ করে? তার জন্য একটা তো মানে বুদ্ধি লাগানো লোক থাকে। তা এইরকম লোক যাদের পঞ্চমে বুধ আছে, তারা কিন্তু এই খেলাধুলাতে কোথায় কি সুচবুঝ লাগিয়ে করবে, মানে এটার প্রতি তার লাগাও থাকবে। বা পাড়ায় ফাংশন হচ্ছে, আনন্দ ঘন একটা সন্ধ্যা সৃষ্টি হবে, তো সেই ফাংশনটার চিন্তা ভাবনা করে সুচবুঝ লাগিয়ে কারা নির্ধারণ করবে? এখন গান হবে, এখন অর্কেস্ট্রা হবে, এই যার পঞ্চম বুধ আছে। এরপর আছে ভেনাস। ভেনাস কি বললাম আমি? লাক্সারি, কমফোর্ট, আরাম। তো আমাদের কোথা থেকে কমফোর্ট আসবে, লাক্সারি আসবে, আরাম আসে, তা কিন্তু আমার শুক্র নির্ধারণ করে। শুক্র যেভাবে থাকে সেই ভাবের পজিশন অনুসারে কিন্তু লাক্সারি কমফোর্টটা নির্ধারিত হয়। তা এখানে শুক্র ষষ্ঠে বসে আছে। দেখুন, ষষ্ঠ কিন্তু মামা বাড়ি হয়, হ্যাঁ, মামা বাড়ি, মামা মামা। চতুর্থ ভাব তো মা, তা মায়ের তৃতীয় মানে 1 2 3 ষষ্ঠ, তো মামার বাড়ি, বড় মামার বাড়ি, সেখানে গিয়ে খুব লাক্সারি, খুব ইয়ে পাওয়া যায়। ষষ্ঠ ভাব, দেখুন ষষ্ঠ ভাব কিন্তু আমাদের শত্রুর জায়গা। তা যদি বলি এর শত্রুর কাছ থেকে খুব আরাম টারামের ব্যবস্থা পাবে, লাক্সারি জিনিসপত্র পাবে, বা এর এই জায়গায় হবে, তাও কিন্তু ভুল কিছু হবে না। তা শুক্রের পজিশন বলে দেবে কোথা থেকে তার ওই কমফোর্ট বা লাক্সারি জিনিসপত্র আসবে, বা কোথায় সে গেলে লাক্সারিটা করবে। একে আরো অনেক ব্যক্তভাবে ভাবা যায়, বলা যায়। আমি খুব সহজভাবে কিন্তু প্রারম্ভিক কথা বললাম। এবারে যে গল্পটা আমি করব, তা হলো আমি 12টা রাশি, 12টা ভাব, 9টা গ্রহ বলে দিলাম। এরপরে যে জিনিসটা আপনারা লিখে স্যার রাখবেন। কেতু বলবেন না? হ্যাঁ, কেতু বললাম তো, রাহুর সঙ্গেই বললাম তো, কেতু ডিটাচমেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ, ঠিক আছে, এবারে ঠিক আছে। গল্প হচ্ছে, আমি যে কথাটা বলবো খুব মন দিয়ে শুনবেন, লিখে রাখবেন। জ্যোতিষের অধ্যয়নের সময় আমরা কিসের অধ্যয়ন করি? কারো কুষ্ঠি পড়ি। কুষ্ঠি পড়ার সঙ্গে আমরা কি পড়ি? ভাবটাকে পড়ি, ভাব। কারণ আমাদের ক্ষেত্রে যখন কেউ প্রশ্ন করবে, সে তো আমাদের কি প্রশ্ন করবে? যে আমার লগ্ন ভাবটা কেমন, কি ষষ্ঠ ভাবটা কেমন, এমন তো না। সে আমাদেরকে তার জীবনীয় ঘটনা বলবে, যে আমার পড়াশোনা কেন হচ্ছে না, চাকরি কেন হচ্ছে না। এই ঘটনাগুলো আমরা ভাবের সঙ্গে সংযুক্ত করব এবং ভাবের বিচার বিশ্লেষণ করব। তাহলে আলটিমেটলি যে ব্যাপারটা দাঁড়ালো, আমরা কোনো কুষ্ঠির ভাবের বিশ্লেষণ করি, ভাবের সঙ্গে রাশি এবং গ্রহকে মিলিয়ে তাদের বিশ্লেষণ করি। এই বিশ্লেষণের সময় যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এই যে 9টা গ্রহ, প্রাচীন ঋষিরা এই 9টা গ্রহের কপালে কিছু লেভেল সেটে দিয়েছে। কেউ কেউ শুভ গ্রহ, কেউ কেউ অশুভ গ্রহ। এটা আমাদের মনে রাখতে লাগবে। 2 প্রকার। শুভ গ্রহ কে কে? শুভ গ্রহ হলো বৃহস্পতি, শুভ গ্রহ হলো শুক্র। শুভ গ্রহ কে কে? শুভ গ্রহ হলো বৃহস্পতি, শুভ গ্রহ হলো শুক্র। আর কে? যদি বুধ শুভ গ্রহের সঙ্গে থাকে তবে শুভ, যদি অশুভ গ্রহের সঙ্গে থাকে তবে অশুভ। লিখে রাখবেন এগুলো। বুধ যদি শুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে শুভ, যদি অশুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে অশুভ। যেমন এখানে দেখুন, এই যে দেখুন এখানে পঞ্চম ভাব, পঞ্চম ভাবে আমি দেখতে পাচ্ছি বুধ আছে, মার্কিউরি আছে, মার্স এবং সানের সঙ্গে। তাহলে বুধ শুভ গ্রহের সঙ্গে থাকলে শুভ, অশুভের সঙ্গে থাকলে অশুভ। এটা গেল শুভ। তাহলে শুক্র শুভ, বৃহস্পতি শুভ, বুধ শুভ থাকলে শুভ। এরপর আছে চন্দ্রমা। চন্দ্রমা
যদি পূর্ণিমার নিকটবর্তী হয় তবে শুভ, যদি অমাবস্যার নিকটবর্তী হয় তাহলে অশুভ। কারো মিউট করেন, রিমুভ করে দেবো আমি। সৌরভ মন্ডল মিউট করেন, নাহলে রিমুভ করে দেবো। হ্যাঁ, তাহলে কি বললাম, যে চন্দ্র যদি শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি পর্যন্ত মোটামুটি চন্দ্রকে শুভ ধরা, কারণ শুক্লপক্ষ চলছে, অষ্টমী তিথির পর নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা আসবে, আবার পূর্ণিমা কেটে যাবার পর কৃষ্ণপক্ষ শুরু হবে, প্রতিপাদ, দ্বিতীয়া, তৃতীয়া করে সপ্তমী পর্যন্ত যাবে। এটা হলো শুভ চন্দ্র। পূর্ণিমার যত কাছাকাছি হবে তত শুভ, আর এর বিপরীতে অমাবস্যা যত কাছাকাছি হবে তত অশুভ। তাহলে শুভ অশুভ আমরা বুঝলাম। এটা পাঁজিপুঁথি দেখলেই বোঝা যায় কারো জন্মের সময় চন্দ্র কোথায় আছে, চন্দ্রের অবস্থান বা সেই তিথি নক্ষত্রটা, তিথি দেখলেই সেটা কোন তিথি, অষ্টমী, শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ। স্যার এটা একবার রিপিট করবেন, কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে কতটা? কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষ, সরি আপনি গুলিয়ে দিলেন আমাকে, শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি পর্যন্ত চন্দ্র শুভ, তার মধ্যে পূর্ণিমা যত নিকটবর্তী হবে তত শুভ, আর এর বিপরীতে অশুভ। এবারে আমি বলবো আপনাদেরকে ম্যালেফিক বা ন্যাচারাল ম্যালেফিক বা মানে প্রকৃতিগতভাবে অশুভ গ্রহ কে কে, তা হলো শনি, মঙ্গল, রাহু, কেতু, এরা হলো অশুভ গ্রহ। শনি, মঙ্গল, রাহু, কেতু, এরা হলো অশুভ গ্রহ। পরে রইল কে, সূর্য। সূর্যকে কিন্তু শুভ বা অশুভ বলা হয় না, সূর্যকে বলা হয় ক্রূর গ্রহ, ক্রূর গ্রহ। তাহলে ক্রূর গ্রহ মানে সূর্য ভালো ফলই দেয় কিন্তু বিনা জ্বালিয়ে দেবেন। তপ, আপনি সূর্যকে পেতে গেলে তো তপ্ত হতে হবে না, তপ্ত গরম, তো সূর্যের তাপ সহ্য করতে হবে, তবে সূর্যের থেকে আপনি পাবেন। সূর্য এমনি এমনি কিছু দেবে না, বিনা জ্বালিয়ে বা বিনা গরম দিয়ে কিছু দেবে না। যেমন বাবা এমনি এমনি জামা প্যান্ট কিনে দেয় না। আপনি মায়ের কাছে কিছু আবদার করেন, মা চাই, মা দিয়ে দেবে, বাবা চাই দেবে না, প্রথমেই বলবে এই পড়তে বস, এই অমুক কর, এটা করে দে তবে দেবে, মানে এমনি এমনি দেবে না, কিছু একটা করিয়ে তবে দেবে। তো বিনা গরম করে না তপ্ত করে নেবে সূর্য বলে ক্রূর। তাহলে আমি বেনিফিক, ম্যালেফিক বললাম, ক্রূর গ্রহ বললাম, যা কিছু বললাম এটাকে মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন। কেননা আমি আপনাদেরকে আগামীকাল নিয়ম শেখাবো, মানে একদম এই বেনিফিক এবং মেলেফিক প্ল্যানেটের প্রয়োগ শেখাবো, শুভ এবং অশুভ গ্রহের প্রয়োগ শেখাবো। তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, আপনাদের আজকে যা যা বললাম সেটা একটু আপনারা বুঝে নেবেন, বুঝে নেওয়ার পর
বুঝে নেওয়ার পর তারপরে সেই মতো আপনারা মোটামুটি পড়াশোনা করবেন। এবার আমি আজকের তৃতীয় প্রশ্ন বলছি। তৃতীয় প্রশ্ন লিখে নেবেন। কেউ ডিস্টার্ব করছেন কি? সবাই মিউট রাখেন নিজেদের। দেখি কে আনমিউট আছে। তৃতীয় প্রশ্ন লিখে নিন। মেষ রাশির অধিপতি কোন গ্রহ? তৃতীয় প্রশ্ন, মেষ রাশির অধিপতি কোন গ্রহ? মনে রাখবেন, মেষ রাশির অধিপতি কোন গ্রহ? তিনটে প্রশ্ন আজকে দিলাম, কালকে তিনটে দেব, পরশুদিন চারটে দেব, মোট 10টা প্রশ্ন। ঠিক আছে? স্যার বলছি সেকেন্ড প্রশ্নটা একবার বলবেন? একদম বলা হবে না। বিষয়টা হলো এই, এবারে আমি আপনাদেরকে নীলেশ চক্রবর্তী, হ্যাঁ স্যার, কেন আনমিউট করছেন বলছি কেন? প্রথম তিনটে আপনারা রুল অ্যান্ড রেগুলেশন মানার চেষ্টা করুন। 100 জন যদি এখন আপনারা কথা বলতে শুরু করেন তাহলে তো নয়েজ সৃষ্টি হবে। একটা সিস্টেমে হাঁটুন। সেই লাইন ভাঙার চিন্তা ভাবনা সবসময় থাকে। আমি তো বলেছি প্রত্যেককে যে আমি এবারে অপশন দেব, আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি একটা একটা করে তাদের প্রশ্নের উত্তর দেব। বেশ, আমি আজকে যা বললাম আপনারা হ্যান্ড রেজ করবেন এবং একটা একটা করে আমি প্রশ্ন দেব। বলুন প্রীতম নন্দী, বলুন। আপনি আপনি আনমিউট করেন, বলেন কি বলছেন। বলেন প্রীতম নন্দী। আমি স্যার অনেকক্ষণ আগেই বলছিলাম ওই কেতু কেতু গ্রহটা বাদ গেছিল, আমি সেই কারণে তখন হ্যান্ড রেজ করেছিলাম কেতু স্যার। ডিটাচমেন্ট, তো ওটা হয়ে কেতু গেছে। একটু ডিটাচমেন্ট, যেটা আমার যেটা প্রধান লাগে। হ্যাঁ বেশ, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, হয়ে অশোক দেবনাথ, গেছে স্যার। মিউট করে দিন। এবার আপনি মিউট করেন। অশোক দেবনাথ, বলুন। স্যার বলছিলাম হ্যাঁ, সপ্তম ভাব 11তম আর 12তম ভাবটা কিসের সপ্তম ভাব হচ্ছে বলেছিলেন? জায়াস্থান, মানে আমি আমি ভিন্ন, আমার সামনে যাই আছে, যে যেটাই আছে আমার সপ্তম ভাব। যেমন আমি ধরুন দোকানদার, তাহলে আমার সামনে আমার কাস্টমার আমার সপ্তম ভাব। আমি ব্যবসা করি, আমার পার্টনার আমার সপ্তম ভাব। তো ওভারঅল সপ্তম ভাবকে জায়াস্থান বলে, মানে আমার স্ত্রী, স্বামীর ক্ষেত্রে পত্নী, পত্নীর ক্ষেত্রে স্বামী। কিন্তু আর একাদশ স্থান হচ্ছে আয়, মানে আমাদের প্রাপ্তি, ইচ্ছা পূর্তির জায়গা। আর দ্বাদশ স্থান হচ্ছে আমাদের ব্যয় বা মোক্ষের জায়গা, আমাদের খরচার জায়গা। ঠিক আছে? ওকে, মিউট করে দিন। ঠিক আছে এবারে স্যার, বলেন থ্যাংক নীলেশ ইউ। চক্রবর্তী, আপনারা কিন্তু মিউট রাখবেন। নীলেশ চক্রবর্তী বলুন এবার। হ্যাঁ স্যার, প্রথম যে তিনটে রাশির অধিপতি বললেন ওটা হ্যাঁ, একদম একবার বলুন। প্রথম তিনটে রাশির অধিপতি, মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃষভ রাশির অধিপতি শুক্র এবং মিথুন রাশির অধিপতি বুধ। ঠিক আছে? যা বলছি এগুলো আপনারা যে কোনো টেক্সট হ্যাঁ, বইয়েও পাবেন। মিউট করে দিন। তারপরে বলুন, মিউট করেন নিজের। ঝুমকি চন্দ্র, বলুন। ঝুমকি চন্দ্র কি বলছেন বলুন। প্রভাতপতি কি বলছেন বলুন। দেখুন, হাত তুলে দিয়েছেন, যখন প্রশ্ন করছি আপনারা চুপ করে আছেন। হ্যাঁ বলুন। বলছি এই যে সান মানে সূর্য, মুন মানে চন্দ্র, মার্স মানে হ্যাঁ। মঙ্গল, রাহুর রাহু, ইংরেজি রাহু। নামটা কি? অনেকে রাহুকে বলা হয়, জুপিটার, অনেকে নর্থ বৃহস্পতি। নর্থ সাউথ নর্থ বলে, রাহুকে রাহুই ধরুন। ঠিক আছে? রাহু কেতু। জুপিটার বৃহস্পতি, আর স্যাটার্ন, শনি বুধ বুধ মার্কারি, মার্কারি। শুক্র ভেনাস, কেতু হ্যাঁ। কেতু। ঠিক আছে? আচ্ছা, আপনি যে ইয়েটা দেখাচ্ছিলেন তাতে এফও না একটা কি লেখা না, ছিল, একটু সেটা দরকার কিসের? নেই আপনাদের, ওটা আমাদের বিষয় না। যেটা বিষয় সেখানে থাকেন না। ঠিক আছে? তারপরে বিনয় বসু বলুন। না না সেই
বিনয় বসু বলুন। হ্যাঁ, বলছিলাম শনি যদি সপ্তমে থাকে, সপ্তম ভাবে, তাহলে শনি কি আমি করবে? শনির আপনাকে কি বললাম, সপ্তম ভাব কি জায়াস্থান, সপ্তম ভাব আমাদের পার্টনারের জায়গা। আর শনির কারকতা কি বললাম, শনি কার্মিক রেসপন্সিবিলিটি, শনি গ্রিপ মিসাইরি। তাহলে সপ্তম ভাবে শনি যদি থাকে তাহলে আপনার দুঃখ, আপনার মিজাইরি এগুলো আসতে পারে কোথা থেকে, সপ্তম রিলেটেড থেকে। আর সপ্তম ভাবের ওপরই আপনার মানে আপনার যেমন জীবনের যে কার্মিক দায়িত্ব, অনেকে বলে না বাবা কি করবো আমি, কত দায়িত্ব সামলাবো, কোন জায়গাকার যেখানে শনি বসে আছে সেই ভাবের দায়িত্ব। যদি সপ্তমে বসে আছে তাহলে আপনার বউ বা এদের তাদের দায়িত্ব বা করতে করতেই আপনার মানে কার্মিক রেসপন্সিবিলিটি ওই জায়গাটার। ক্লিয়ার? আর মঙ্গল পঞ্চমে? দেখেন একটা কথা বলি, আপনার চার্টের আপনি ডিসকাশন চাইছেন, আমি বুঝতে পারছি, আমি যা বললাম একটু বোঝার চেষ্টা করুন। না না, আমার চার্টে না স্যার, চার্টে মঙ্গল মানে কি, মঙ্গল মানে কি পঞ্চমে- অ্যাকশন তো, আর পঞ্চম ভাব মানে কি হ্যাঁ, আনন্দ, খেলাধুলা, মৌজ মস্তি, তাই তো? তাহলে আপনার অ্যাকশন, ছেলে মেয়ে, তা ওই জায়গায় আপনার অ্যাকশনটা ইউজ হবে, এনার্জিটা ইউজ হবে। ঠিক আছে, ওই ছেলে মেয়েকে একদম, বড় করা, একদম, ওই সমস্ত একদম। বা খেলা। প্রিয়া মিত্র বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, আমাকে একটু কাইন্ডলি শুভ অশুভ গ্রহটা আরেকবার একটু বলবেন? শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং শুক্র শুভ গ্রহ। বুধ যদি শুভের সঙ্গে থাকে তাহলে শুভ, অশুভের সঙ্গে থাকলে অশুভ। চন্দ্র পূর্ণিমার নিকটবর্তী হলে শুভ, অমাবস্যার নিকটবর্তী হলে অশুভ। ঠিক আছে? অশুভ গ্রহটা স্যার একবার? কেতু, রাহু, শনি এবং মঙ্গল অশুভ গ্রহ। শনি, মঙ্গল, কেতু, রাহু অশুভ গ্রহ। আর সূর্য হচ্ছে ক্রূর গ্রহ। রাজীব মন্ডল ওকে বলুন। স্যার ওই একটাই প্রশ্ন, শুক্লপক্ষের অষ্টম তিথি থেকে কৃষ্ণ পক্ষের অষ্টম তিথি সপ্তম। বললেন? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শান্তনু পাত্র বলুন। স্যার বলছিলাম, আপনি একটু আগে বললেন যে বুধ যার সাথে থাকবে তার তার মতোই ফল দেবে। যদি বুধ খারাপ আর ভালো দুজনের সাথে বসে থাকে তাহলে মিক্স কিরকম ফল দেবে? দুজনেরই দুরকমই। ধরুন একটা ভালো ছেলে, তার ডান দিকে একটা বদলোক, একটা বাঁ দিকে ভালো লোক আছে, তার উপরে দুজনেই প্রভাব বিস্তার করবে। ঠিক আছে? যদি ডান দিকে একটা ধরুন শিক্ষক আছে তাহলে তার থেকে ওই শিক্ষকের থেকে তার শিক্ষাপ্রাপ্ত হবে, আবার বাঁ দিকে যদি তার একটা মাতাল আছে তো মাতালের থেকে সে মদ খাটাও শিখবে। দুটোই শিখুন। সনাতন বাগ। হ্যাঁ স্যার, বলছিলাম ওই অষ্টম ভাবটা একটু অষ্টম ভাব হচ্ছে বলবেন, আমাদের নিধন ভাব, ক্লিয়ার হয়। পীড়া, কষ্ট কোথা থেকে আসবে। অষ্টম ভাব রিসার্চের জায়গা। এই যে আমরা অ্যাস্ট্রোলজি করতে বসেছি না, যদি অ্যাস্ট্রোলজি রিসার্চ করি সেটা অষ্টম ভাব। অষ্টম ভাব আমাদের আনআর্নড ইনকাম, মানে আমি না খেটে যে টাকা পাই সেটা হচ্ছে অষ্টম ভাব। ঝুমকি চন্দ্র বলুন। বলছি যে প্রথমে প্রশ্নটা কি করেছিলেন? না, আর বলা যাবে না। আমি প্রথমেই বলেছি বি কনসেন্ট্রেট। আমি ইয়ার্কি করতে বসেনি। আপনারা যতদিন আমার সঙ্গে গ্রুপে আছেন, ক্লাস হয়েছে, আর বলবো না। ওই জন্য তো নিয়ম কি, এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে 3 দিন, তবে আমি সার্টিফিকেট দেবো। সুরভানু দাশগুপ্ত। কার আনমিউট করেন, পিছনে কার নয়েজ হচ্ছে, আনমিউট করেন তো। সুরভানু দাশগুপ্ত বলুন। স্যার আপনি বললেন যে গ্রহের আপনার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা স্যার, হ্যাঁ, এবার বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, যে গ্রহ যেভাবে বসছে তো সেই কারকত্ব অনুযায়ী কাজ করছে বা তার এনার্জিটা সেইভাবে ফ্লো হচ্ছে। তো স্যার যে কোনো ঘরে এরকম তো হয় যে 4টে গ্রহ একসাথে বসলো কি 5টা গ্রহ একই একসাথে। রকম একসঙ্গে আপনাকে ভাবতে হবে রেজাল্টটা। দেখেন, আপনি শুধু ভাত খেলেন একটা গল্প, আর ভাতের সঙ্গে ডাল তরকারি সব যখন মাখিয়ে খেলেন, গল্পটা খাওয়া হলো কিন্তু গল্পটা অন্য হবে, তখন ভাবনাটা অন্যরকম হবে।
আপনাকে যদি বলা হয় ডাল শুধু খান, আপনি ডাল চুমুক দিয়ে খেলেন, একটা টেস্ট পেলেন, ওই ডালের সঙ্গে তরকারি মিশিয়ে দিলে টেস্ট একটু অন্যরকম হলো, তখন চিন্তাটা আপনাকে ওইভাবেই করতে হবে। প্রান্ত সরকার বলুন। হ্যাঁ, নমস্কার স্যার। বলছি আপনি বললেন বুধের ব্যাপারটা, মানে যে আপনি যে আলোচনাটা বললেন খুবই ভালো লেগেছে, যে বুধকে আপনি মানে আপনার কথায় বোঝা যাচ্ছে যে একটা জলের মানে জলকে যে পাত্রে রাখা যাবে সে পাত্রে আকার ধারণ করবে। তাহলে বুধে কিন্তু যদি ক্রূর গ্রহ মানে সূর্যের সঙ্গে যদি থাকে তাহলে সে কেমন ফল দেখুন, দেবে? সূর্য থেকে যা পাওয়া যাবে, আমি কি বললাম, কেউ এইভাবে মিউট করেন আপনারা সবাই, এই জন্য আমি মানে দিতে চাই না ফ্রি ক্লাস, আমার অভিজ্ঞতা খারাপ আছে। প্রান্ত সরকার, হ্যাঁ, বিষয়টা হলো রবি তো ক্রূর গ্রহ, আর আমি কিন্তু যে বিষয়টা বললাম, আমি কিন্তু কনজাংশন বলিনি, আপনি আমাকে কনজাংশনের প্রশ্ন করলেন। আমি কিন্তু বলেছি যে গ্রহ যেভাবে থাকে তার ফল দেয়, আর বুধ যখন খারাপের সঙ্গে থেকে খারাপ, ভালোর সঙ্গে ভালো, এক্ষেত্রে আপনি যে কথাটা বললেন সূর্যের সঙ্গে থাকলে কি হবে, ডেফিনেটলি সূর্য তো অশুভ নয় শুভ নয়, আমরা সূর্যকে ক্রূর শুভ ধরি, আবার বলি সূর্যকে ক্রূর ধরি কিন্তু শুভই ধরা, ভালোই ধরা। তাহলে সূর্য থেকে বুধ থাকলে খারাপ পাবে না, ভালোই পাবে, কিন্তু ওই সূর্য না জ্বালিয়ে দেবে না। তা সাধারণত পিতাকে বলা হয়, সূর্যকে বলা হয় পিতা কারক, আর বুধ হচ্ছে পুত্র কারক। আপনি একটু ভাবেন, ধরেন একটা দোকানটা বাবার, সেই দোকানে বাপের সঙ্গে ছেলে থাকে, সেই ছেলের যা দশা হবে বুধেরও তাই দশা হবে। কারণ বাপ সবসময় এই ঠিক করে দেখে কর, বাবা তো শেখাবে দেবে, কিন্তু সবসময় একটু কড়া, মানে বিনা গরম করে দেবে না। ক্লিয়ার? প্রান্ত সরকার, সোমা দাস, ডক্টর সোমা দাস। হ্যাঁ স্যার, নমস্কার। বলছি এই যে ভাবে থাকে এই বিষয়টা, ধরুন এক একটা গ্রহ তো এক একজনের এক একটা ভাবে থাকছে, কারোর চতুর্থে, ধরুন রবি কারোর ভাবে অষ্টমে, কারোর চতুর্থে, তাহলে এইটা আমরা কোথা থেকে দেখবো, মানে গুনবো কোথা থেকে? লগ্ন থেকে, প্রথম ভাব থেকে। এটা কিভাবে আমরা বুঝবো কার প্রথম ভাব থেকে চার্ট শেয়ার হচ্ছে, মানে প্রত্যেকের চার্ট শেয়ার হচ্ছে। আচ্ছা, প্রত্যেকের ক্ষেত্রেই কি মেষ থেকে গুনবো? প্রত্যেকের চার্টেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি প্রত্যেকের ক্ষেত্রেই কি এটা মেষ থেকে গুনবো? এই চারটায় আমার কার্সার দেখতে পাচ্ছেন, এটাকে বলে লগ্ন ভাব বা প্রথম ভাব। ঠিক আছে, এবার আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাব, এটা হচ্ছে দ্বিতীয় ভাব, এটা তৃতীয় ভাব, এটা চতুর্থ ভাব, এটা পঞ্চম ভাব, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। পৃথিবীতে যত মানুষেরই চার্ট বানাবেন প্রত্যেকেরই এটা লগ্ন ভাব, আর এই অ্যান্টি ক্লকওয়াইজই বাকি ভাবগুলো আছে। তাহলে এটা চতুর্থ ভাব সবার, এটা দশম ভাব সবার, এটা অষ্টম ভাব সবার, এটা একাদশ ভাব সবার। এখানে কোন ভাবে আপনার প্ল্যানেটটা বসে আছে সেটা আপনি দেখে নেবেন। ক্লিয়ার? মানে লগ্ন থেকে গোনা হবে, তাই তো? ব্যাস, দেবাঞ্জন দেবনাথ বলুন। দেবাঞ্জন দেবনাথ বলুন। স্যার প্রশ্ন হচ্ছে এই হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে স্যার কনজাংশন, মানে আমার আগের বক্তা যিনি বললেন কনজাংশন নিয়ে, তো আপনি এখন ওখানে জাননি, তবু কোশ্চেনটা করছি। রবি বুধ যুক্ত হয়ে যদি অষ্টম স্থানে আসে, আমি যে জায়গায় যাইনি সে জায়গায় আলোচনা করব না, কারণ এখানে আরো 80-90 জন আছে যারা নবিশ, যাদের মাথার উপর দিয়ে যাবে, তাই আমি সে বিষয়ে আলোচনা করব। প্রীতম গুহ, ঠিক আছে প্রীতম গুহ। হ্যাঁ স্যার, বলছিলাম যে এই বুধের মতনই তো চন্দ্রের ব্যাপারটা একটু আমাকে একটু ভালো করে বোঝাবেন, আমি ঠিক চন্দ্রের ব্যাপারটা ঠাওর করতে পারছি কি ভালো করে চান বলুন। চন্দ্র শুভ গ্রহ কখন হয়? যখন চন্দ্র, আপনার যখন কারো জন্ম হয়, জন্মের যে কুণ্ডলি হয়, সেই জন্ম কুণ্ডলিতে তার বার, নক্ষত্র, সুপক্ষ ইত্যাদি থাকে। কোন পক্ষে জন্ম হচ্ছে আপনাকে দেখতে হবে। যদি দেখেন বলে হয় কৃষ্ণপক্ষের চতুর্থী থাকে না, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি থাকে, তো এটা দেখে আপনাকে নির্ধারণ করতে হবে চন্দ্রটা শুভ না অশুভ। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি মানে কি? কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে, পূর্ণিমা শেষ, কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে। এবারে
15 দিন গেলে অমাবস্যা হবে, তা চতুর্থ তিথি তাহলে পূর্ণিমার 4 দিন পর। তো আমি আমাদেরকে কি বললাম যে শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী পর্যন্ত চন্দ্র শুভ। ক্লিয়ার? এবার যতটা চন্দ্রমা পূর্ণিমার কাছাকাছি হবে তার শুভতা তত বেশি, পূর্ণিমা থেকে যত দূরে যাবে তার শুভতা তত কমতে থাকবে। তা পূর্ণিমার প্রতিপাদের চন্দ্রমা আর সপ্তমীর চন্দ্রমা সমান শুভতা হবে না। ক্লিয়ার? এরপরে কি আছে? প্রীতম গুহ, আপনি বলেন না? দেবস্মিতা বিশ্বাস বলুন। স্যার দশম ভাবটা একটু যদি বলেন। কর্মের ভাব, দশম ভাব কর্মের ভাব। আমাদের দেখুন, আমরা এই যে ধরুন মানুষ, তো আমরা জীবন লাভ করেছি, মনুষ্য জীবন। তা আমি জীবন যে লাভ করেছি, জীবনে আমার তো কিছু কাজ করতেছি। তো তা আমার দশম ভাব, আমি কি কাজ করতেছি, আমার কি কর্ম, আমি কি কারণে এসেছি, আমার দশম ভাব হচ্ছে আমার কর্মের ভাব, আমি কাজের জায়গা। দশম ভাব নাম যশ প্রতিষ্ঠার জায়গা। ঠিক আছে? তাহলে আমি সবার প্রশ্ন নিলাম, সবার সঙ্গে কথা বললাম, আজকে যতটুকু করানোর করলাম। স্যার আমি একটা কথা বলতে বলুন। স্যার আমারটা বাকি আপনার আছে। কি নাম বলুন তো? স্যার আমি মানিক চক্রবর্তী। আপনি তো হ্যান্ড রেজ করেননি। আচ্ছা, কে হ্যান্ড রেজ করেছেন বাকি আছেন বলুন তো? সায়ন সরকার। স্যার আমি বাকি আছি। স্যার আমারটা বাকি আছে, আমি রবীন্দ্রনাথ মুখার্জি। বাকি আছি স্যার। স্যার মালবিকা ব্যানার্জি বাকি আছি। কি হ্যান্ড রেজ তো করেননি আপনারা? বাকি আছি। হ্যাঁ স্যার করেছি। স্যার আমি হ্যান্ড রাইজ করতে আচ্ছা পারি না। বলুন, কি বলছেন বলুন। আমি বলুন, মানিক চক্রবর্তী বলুন। আমি বলছিলাম আপনি 3টা প্রশ্ন দিয়েছেন। না, একদম বলবেন না, থামেন। আপনার নাম আপনি বুঝতে পারলেন না কথাটা? আমি এই প্রশ্নগুলো যাদেরকে দিয়েছি, সেই প্রশ্নগুলো 3 দিন ধরে রাখবে, 10 দিন পর 10টা প্রশ্নের উত্তর দেবে, তবে আমি রেজাল্ট দেবো। আর প্রশ্ন কাউকে বলতে হবে না। আপনি যা বুঝেছেন রাখেন কাছে, যদি না বোঝেন থাকেন, থামেন। স্যার বলবো? স্যার বলবো? হ্যাঁ বলুন তো, কি বলছেন? হ্যাঁ বলছি ওই যে মকর রাশির যে অধিপতি একটু বলবেন ওটা শনি। মকর রাশির অধিপতি শনি। ঠিক আছে? দেখেন, যারা যারা হ্যান্ড রেজ করে আছেন এখনো পর্যন্ত, আমি সবাইকে জিজ্ঞেস করে নিয়েছি, প্রত্যেকেরই আমি প্রায় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আচ্ছা সায়ন সরকার বলুন। স্যার আমি হ্যান্ড রাইজ পারি না স্যার। হ্যালো, বলুন, কি বলছেন বলুন। যে বন্ধুত্বের যে ঘরটা মানে ভাবটা, ওটা কোনটা? 11 নম্বর ঘর আর 3য় নম্বর ঘর। বন্ধুত্বের যে সম্পর্ক, বন্ধুত্ব একাদশ ঘর, আর 3য় ঘরটা কি বন্ধুত্বের ভাতা? না আমি কিছু ভিডিওতে মানে দেখেছিলাম আগে যে 3য় ঘরকে মানে যেটা আমাদের স্কুল শেখার কোনো শেষ নেই। আপনি অনেক শেখেন, আরো বহু শেখেন, শিখে নিজে বোঝেন, অবশ্যই বোঝেন। ঠিক আছে? আচ্ছা, এখন আজকে আমার কন্টেন্টে যা হয়েছে তার মধ্যে থাকেন, নাহলে আমি সারা রাত্রির বলেও শেষ করতে পারবো না। আর স্যার অধিকারের ভাব কোনটা? অধিকারের ভাব কোনটা? দ্বিতীয় ভাব, পজেশন। ঠিক আছে, বলুন তারপরে। বেশ, যারা যারা হ্যান্ডেস করেছেন মোটামুটি সবারই আমি কি একজন মালবিকা কে বলছিলেন, কি বলছেন বলুন তো? রমেন মুখার্জি বলছি আমি। বলুন তো। স্যার বলছি যে ওই আমার নেটটা প্রবলেম ছিল বলে আমি কিছু করার নেই, দ্বিতীয় প্রশ্ন কিছু করার নেই। আপনার নেট প্রবলেম, আমি ঠিক করতে বসিনি, আমি শেখাতে বসেছি। রনেন মুখার্জি বলেন। স্যার ওই ঘরটার সম্পর্কে আবার একটু বলতেন যদি একটু সুবিধা হতো। ওই স্যাটার্ন কেতু, ওই যে গ্রহের ঘরটা, ওই স্ট্রাকচারটা যেটা, ওইটা একটু প্রবলেমটা থেকে গেল আর কি। পরের দিন শুরুতে পারলে একবার চেষ্টা করে আপনার থাকবেন প্রথম থেকে। আমি আপনার কথা বুঝতে পেরেছি, প্রথম দিন আমি বলে দেবো। ঠিক আছে? তো হ্যাঁ বলুন। নমস্কার স্যার। শেষ, এবং আমরা আগামী কাল আবার ঠিক যেমনি আজকের সিস্টেম ছিল, সেম সিস্টেম, ঠিক যেমনি আজকের নিয়ম ছিল, সেম নিয়ম। 1.5 ঘন্টার কত ক্লাস হবে,
3টে প্রশ্ন মাঝে মাঝে হবে। কখন হবে আমি বলে দেবো, আপনাদের সেই সময় লিখে নিতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আমি সিরিয়াস আছি, আপনারা যদি ক্যাজুয়াল থাকেন আপনি ক্লাস নাও জয়েন করতে পারেন। আমি সিরিয়াসলি আছি, আপনারাও সিরিয়াস থাকবেন। আর সবাই মিউট রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, অনেকে ভীষণ ডিস্টার্ব করে। আর যেটা বিষয় হচ্ছে সেটা হলো আগামীকাল, আজকে যা যা বললাম সেটা নিজেরা মনে মনে একটু মন্থন করবেন। বইটা যেটা পাঠিয়েছি বইটা পড়বেন, দেখবেন, খুব ভালো বই দিয়েছি আমি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে নমস্কার, শুভরাত্রি, জয় গুরু। নমস্কার স্যার, নমস্কার। নমস্কার জয় স্যার। গুরু।